আমরা এখনো বাংলাদেশে এইটা ভাবি যে ডিজিটাল মার্কেটিং মানে হচ্ছে বুস্টিং। আমি আটা বিক্রি করব, আটা কিনে কে? বাসা পুরুষ মানুষ, তাহলে পুরুষ মানুষ মেবি আমার টার্গেট কাস্টমার। বাট আসলে না, আমাকে ভাবতে হবে পুরুষ মানুষ আটা কিনে কিন্তু মহিলা মানুষ বলে দেয়। তো আমি বললাম দেখেন, ভাবিদের পেইন পয়েন্ট হচ্ছে পাশের বাসার ভাবি, এবং 2025 সালে গিয়ে অনেক ডিজিটাল মার্কেটার বেকার হয়ে যাবে। আমার মনে হয় বাংলাদেশে যতগুলো পডকাস্ট হয় ডিজিটাল মার্কেটিং নিয়ে, প্রত্যেকটা পডকাস্টে বলা হয় ভাই ডলারে কামান, তুমি ফ্রিল্যান্সিং শিখো আমার কাছে, তুমি ডলারে কামাইতে পারবা। শিওর শট, এখানে একটা স্ক্রিনশট খেলা আছে। কিরকম? আমরা বাংলাদেশে যেমন এভাবে চিন্তা করি, এর তো এক্সপেরিয়েন্স নাই, এর সাথে আমার কোনো কাজ নাই, এরাও এভাবে ডিজিটাল মার্কেটিংটা এমন যেটা ইউটিউব দেখে শেখা সম্ভব না। সাধারণত একটা ব্র্যান্ডের মার্কেটিং বাজেট থেকে 10%। কোভিডের পরে স্পেশালি 20-এর পর মার্কেটটা অনেক স্যাচুরেটেড হয়ে গেছে। ইন্টার্নশিপ করেন, আপনি একজন মেন্টর খুঁজে বের করেন যিনি অলরেডি কাজগুলো করতেছে। আপনি যখন ওনার সাথে কাজ করবেন, ওনাকে হেল্প করবেন, ওনার ক্লায়েন্টের পোর্টফোলিওর অংশ কিন্তু আপনিও হয়ে যাবেন। আচ্ছা, ওই পোর্টফোলিও কিন্তু আপনারও। কেউ না সব শেখায় না, কেউ সব শেখায় না, সবাই একটু একটু শেখায়, সব শেখায় না। কারণ দিন শেষে সবারই আসলে পার্সোনাল মেন্টরিং থাকে, পার্সোনালি কোচিং করায়। তো অনেকে কম্পিটিটর তৈরি করতে চায় না মার্কেটে, এই কারণে সব কিছু সবাই শেখায় না। একাডেমি অফ বিজনেস প্রফেশনালসের আরও একটি পডকাস্টে আপনাদেরকে স্বাগত। পৃথিবীতে এই মুহূর্তে যত কাজ হচ্ছে এবং যত ধরনের, বিশেষ করে বিজ্ঞাপন বলেন, ব্যবসা বলেন, এন্টারপ্রেনিউর বলেন, ব্র্যান্ডিং বলেন, মার্কেটিং বলেন, সবাই একটা জিনিস নিয়ে অনেক বেশি কথা বলেন, সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এবং আমাদের বাংলাদেশেও কিন্তু বিপ্লব ঘটে গেছে এই ডিজিটাল মার্কেটিংয়ের কারণে। সোশ্যাল মিডিয়াতে আমাদের এখন যত বিক্রি বাট্টা হয়, সেটা ফেসবুক হোক, ইউটিউবের মাধ্যমে হোক, ব্লগিংয়ের মাধ্যমে হোক, ওয়েবসাইটের মাধ্যমে হোক, সবই ডিজিটাল মার্কেটিংয়ের কল্যাণে আমাদেরই বিজ্ঞাপনের প্রসার ঘটছে। আজকে আমরা এইসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব, এবং এইসব প্রশ্নের উত্তর খোঁজার জন্য আজ আমরা এমন একজনকে আমন্ত্রণ জানিয়েছি যিনি এই দুটো রোলই প্লে করেন। তিনি একই সাথে এন্টারপ্রেনিউর, এবং একই সাথে তিনি যেমন তার সার্ভিস বিক্রি করেন, তার সেবা বিক্রি করেন, এবং সেই সাথে ডিজিটাল মার্কেটিং সার্ভিসটাও তিনি দেন। কেবল তাই না, ডিজিটাল মার্কেটিং সার্ভিস দেবার পাশাপাশি তিনি কন্টেন্ট তৈরি করেন, তিনি ডিজিটাল মার্কেটিং কি করে করতে হয় সেটা তিনি শেখান, তিনি একজন মাস্টারও বটে। এবং সেই সাথে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে তিনি এই ডিজিটাল মার্কেটিংকে সারা বাংলাদেশে ছড়িয়ে দেবার জন্যে, শেখানোর জন্য, এই কাজটাকে এগিয়ে নিয়ে যাবার জন্য তিনি অলরেডি চুক্তিবদ্ধ হয়েছেন, কাজ করছেন বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে। যে মানুষটাকে আজ আমরা নিয়ে এসেছি আমাদের আজকের এই পডকাস্টে, তিনি হচ্ছেন জনাব রাসেল এ কাউসার। স্বাগত রাসেল এ কাউসার। ধন্যবাদ স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি ইউজুয়ালি ডিজিটাল মার্কেটিং নিয়ে কথা বলতে খুব পছন্দ করি। সো আমি চাই আজকের এই সেশনের মাধ্যমে অনেক মানুষ শিখুক। নিশ্চয়ই, আমার মনে হয় যে সবারই অনেক আমার নিজেরও অনেক কিছু জানার আছে। প্রথমে আমি যেটা জানতে চাই, যে সবাই জিজ্ঞেস করে যে আচ্ছা ডিজিটাল মার্কেটিং আমি শিখবো, তো ডিজিটাল মার্কেটিং আসলে কি শিখবো? ডিজিটাল মার্কেটিং তো অনেক বড়, রাইট। আসলে ডিজিটাল মার্কেটিং এ শেখার কি আছে? প্রথমে আমি এটা জানতে চাই। ডিজিটাল মার্কেটিং আসলেই অনেক বড়। আমরা এখনো বাংলাদেশে এইটা ভাবি যে ডিজিটাল মার্কেটিং মানে হচ্ছে বুস্টিং, এবং আমার ধারণা আপনি ডিজিটাল মার্কেটিং কি এটা যদি জিজ্ঞাসা করেন 99% মানুষ এটাই বলবে, ও বুস্টিং করো তুমি। মানে আমি ইভেন একটু যদি ক্যাজুয়ালি বলি, আমি যখন বিয়ে করি, আমার যখন বিয়ে হয়, আমার আমার যিনি শ্বশুর, আমি যখন প্রথম বলছিলাম আমি ডিজিটাল মার্কেটিং করি, উনি আমাকে তখন এই কথাটাই বলছিলেন, ও তুমি বুস্টিং করো। তো আসলে একটু মানে একটু জনসাধারণ একটা ধারণা এভাবে ভাবে। হ্যাঁ। বাট ডিজিটাল মার্কেটিং ইজ মোর দ্যান দ্যাট। ডিজিটাল মার্কেটিং মানে শুধু বুস্টিং না, আসলে কি তাহলে? ডিজিটাল মার্কেটিং মানে হলো, আমি ডিজিটাল মার্কেটিং বলার আগে একটু মিন করি মার্কেটিং অ্যান্ড ডিজিটাল মার্কেটিং এর মধ্যে ডিফারেন্সটা কোথায়। সব থেকে মেজর যে ডিফারেন্স, দুইটা মেজর ডিফারেন্স। এক নম্বর ডিফারেন্স হচ্ছে, আমরা যখন মার্কেটিং করি আমরা কিন্তু আমাদের টিজিকে টার্গেট করতে পারি না। আমাদের মার্কেটিংটা হয় হরাইজন্টাল মার্কেটিং। আমরা তখন এটিএল করি, আমরা আগে যেটা করতাম। রাইট। এখন আমরা যেটা করি, আমরা আমাদের টিজিকে স্পেসিফিক টার্গেট করতে পারি, তাদের ইন্টারেস্ট, তাদের বিহেভিয়ার,
তাদের কনজাম্পশন বিহেভিয়ার আমরা এগুলা অ্যানালাইসিস করে তাকে আমরা টার্গেট করতে পারি অ্যান্ড রিটার্গেট করতে পারি। এটা হচ্ছে ফার্স্ট থিং। আর সেকেন্ড থিং সেটা হচ্ছে, এবং আমার মনে হয় সব থেকে পাওয়ারফুল থিং, সেটা হচ্ছে আমরা ডেটাকে ট্র্যাক করতে পারি, ডেটাকে মেজার করতে পারি। এটা কি ডেটাকে ট্র্যাক করতে পারার ব্যাপারটা কি? আমি যদি ডিজিটাল মার্কেটিং একজন সাধারণ মানুষ যদি শিখতে চায়, তাকে কি কি শিখতে হবে, আমি একটা সিরিয়াল যদি বলি, আই গেস জিনিসটা খুব ক্লিয়ার হবে। খুব ভালো হয় তাহলে। আমরা যদি ডিজিটাল মার্কেটিং শিখতে চাই, আমি যেহেতু অনেক জায়গায় ডিজিটাল মার্কেটিং শেখাই, ডিজিটাল মার্কেটিং শেখার লোক দুই ধরনের হয়। এক হচ্ছে যিনি নিজের বিজনেসের জন্য ডিজিটাল মার্কেটিং শিখতে চায়, আর আরেক ধরনের মানুষ হচ্ছেন যিনি সার্ভিস সেল করার জন্য ডিজিটাল মার্কেটিং শিখতে চান। এখন যিনি বিক্রি করার জন্য ডিজিটাল মার্কেটিং শিখতে চান, ওনার ডিজিটাল মার্কেটিং শেখার স্টেপটা হবে এমন, ওনাকে প্রথমে শিখতে হবে কন্টেন্ট, বিকজ কন্টেন্ট ইজ দ্য কিং। লাইক আমরা আজকে যে পডকাস্টটা বানাচ্ছি, যতই এই পডকাস্টকে আমরা অ্যাড রান করি না কেন এই পডকাস্টের উপর, যদি এই পডকাস্টের টপিকের উপর, এই পডকাস্টের আমাদের যে ডিসকাশন, সেই ডিসকাশনের উপর আমাদের যে এডিটিংটা হবে, এডিটিংটা কত ভালো বা খারাপ হচ্ছে, এই জিনিসগুলোর উপর অনেকটা ডিপেন্ড করে আমাদের এই পডকাস্ট আমাদের অডিয়েন্স দেখবে না দেখবে না, সে বোর হবে না সে বোর হবে না। সো প্রথম থিং হচ্ছে কন্টেন্ট। সো কন্টেন্ট যেহেতু কিং, কন্টেন্টে আপনাকে সুপার ডুপার ভালো হতেই হবে। আচ্ছা, কন্টেন্ট সুপার ডুপার ভালো হওয়ার জন্য কি করতে হবে? আচ্ছা, কন্টেন্টে সুপার ডুপার ভালো হওয়ার জন্য আগে কন্টেন্ট বুঝতে হবে। আমরা যদি কন্টেন্টের ফরম্যাট নিয়ে কথা বলি, কন্টেন্টের বেসিক্যালি তিনটা ফরম্যাট। একটা হচ্ছে ভিজুয়াল ফরম্যাট, অর্থাৎ যা আমরা দেখি, সেটা ইমেজ হতে পারে, সেটা ভিডিও হতে পারে। আর একটা হচ্ছে অডিও ফরম্যাট, যেটা আমরা শুনি, লাইক পডকাস্ট। যদিও পডকাস্টকে আমরা রাইট নাও ভিডিও ফরম্যাটে নিয়ে গেছি, বাট অ্যাকচুয়ালি পডকাস্ট কিন্তু অডিও ফরম্যাট ছিল। আর দেন হচ্ছে আমাদের আমরা যেই জিনিসটাকে লিসেন করতে পারি। টোটাল তিনটা ফরম্যাট নিয়ে আমরা বুঝি। এখন আপনি কোন ফরম্যাট নিয়ে কাজ করতে চান? আমি ধরে নিচ্ছি যেহেতু ভিডিও ফরম্যাটটা সব থেকে বেশি চলে এবং রিটেন ফরম্যাটটা সেকেন্ড অ্যাট মোস্ট, সো ভিজুয়াল ফরম্যাটে আমাদেরকে ফার্স্ট অফ অল ভালো হতে হবে। এখন ভিজুয়াল ফরম্যাটের প্রথম জিনিস কি? থাম্বনেল অথবা ইমেজ অথবা কপিরাইটিং। আমরা যখন সোশ্যাল মিডিয়াতে যাই, আপনি একটু এভাবে চিন্তা করেন, সোশ্যাল মিডিয়াতে গিয়ে আমরা করি কি? স্ক্রল স্ক্রল অ্যান্ড স্ক্রল। এই স্ক্রল করতে করতে হঠাৎ করে কোনো একটা ইমেজ যখনই আমার অ্যাটেনশন নেয়, তখনই আমরা থামি, আদারওয়াইজ আমরা কিন্তু স্কিপ করে চলে যাই। আমার সাথে নিজেরই এমন হয়েছে যে একটা বেশ ভালো ইমেজ আমি স্ক্রল করে চলে গেছি, হঠাৎ আমার মনে হচ্ছে শেট, এটা তো ইন্টারেস্টিং মনে হইলো, আমি আবার কিন্তু নিচে নিয়ে আনি। সো এই হচ্ছে ফার্স্ট থিং। তার মানে আপনাকে ভিজুয়ালাইজেশন পাওয়ারটা সবার আগে বাড়াইতে হবে, যে কেন মানুষ আমার কন্টেন্ট দেখে থামবে। সো সে ডিজাইন অথবা থাম্বনেইল দেখে থামলো। দেন হচ্ছে কেন সে সেই থাম্বনেইল বা ডিজাইনের ওই পারে যাবে, ক্লিক করবে। এখানে আছে কপিরাইটিং। এখন হোয়াট ইজ কপিরাইটিং? এই কপিরাইটিং নিয়ে আবার আমাদের মধ্যে একটু মিসকনসেপশন আছে। আমি যখন আমি স্টুডেন্টদেরকে পড়াই কপিরাইটিং, তারা বলে কি, স্যার কপি করে লেখা কেমন হয় কপিরাইটিং বলে। আমি কোয়েশ্চেন করি যে কপিরাইটিং মানে কি বলেন তো? যে স্যার মনে হয় কপি করে লেখাটাকে মেবি কপিরাইটিং বলে। সো বেসিক্যালি কপিরাইটিং হচ্ছে একটা টোটাল যে কন্টেন্ট, আমাদের সেলস কন্টেন্টের সামারি, সিম্পল সেলস কন্টেন্টের সামারি, যেটা বেসিক্যালি আমাদের ডিজাইনের উপরে ইউজ করা হয়। সো কপিরাইটিং এর অনেক গ্রামার আছে। আমি যদি একদম বেসিক কথায় যদি বলি, এই টাইপের কিছু কন্টেন্ট বা থাম্বনেল আমরা দেখি, বা নিউজ লিঙ্ক হেডলাইন আমরা দেখি, এ কি করলেন শাকিব খান, রাইট, আমরা ভাবে ও শিট, শাকিব খান কি না কি করে ফেললো, তো ভেতরে গিয়ে দেখি শাকিব খান জাস্ট হয়তো একটা মুভি সাইন করছে, সিম্পল। এক্স্যাক্টলি। দিস ইজ দ্য পাওয়ার অফ কপিরাইটিং। যদিও আমি বলতেছি না এই টাইপের কপিরাইটিং করতে, এটাকে কপিরাইটিং বলে না, এটাকে বলে কপিরাইটিং এর খারাপ জিনিস। মানে চাঁদেরও যেমন কলঙ্ক থাকে, এটা হচ্ছে কপিরাইটিং এর কলঙ্ক অ্যাকচুয়ালি, এটাকে আমরা ক্লিক বেইট বলি, ক্লিক বাইট। সো ফার্স্ট থিং হচ্ছে কন্টেন্ট, মানে একটা ট্র্যাপ করা। রাইট রাইট। যে মাহমুদুল্লাহ সম্পর্কে সাকিব এ কি বললে, বা তামিমকে নিয়ে সাকিব যা যা বললেন, তার মনে হয় কি নিশ্চয়ই উল্টাপাল্টা কিছু বলছে। রাইট রাইট। দেখা যাচ্ছে কিছুই বলেনি হয়তো, বা সাকিবকে নিয়ে বলছে যে হ্যাঁ সাকিবের সঙ্গে গতকাল ভালো দেখা হয়েছে, রাইট, না গতকালকে আবার দেখা হয়েছে, এটাই বলছে। বেসিক কথা। তখন মেজাজটা খারাপ হয়ে যাচ্ছে, জি, জি, জি। আমাকে ফাঁদ পেতে যে এটা ঢুকে দেখা। আমি এই জন্যই বললাম যে চাঁদেরও যেমন কলঙ্ক থাকে, ডিজিটাল মার্কেটিং এর কলঙ্ক হচ্ছে এটা। সো এটা করা True, যাবে না, true. ফার্স্ট অফ অল এটা কখনোই করা যাবে না। বাট ভালো কপিরাইটিং করতে হবে। কপিরাইটিং হইতে হবে এমন যেন সেটা একজন কাস্টমারের পেইন পয়েন্ট সলভ করে। রাইট। আমি গতকালকে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমি বাইক চালাই পার্সোনালি। গতকালকে আমি একটা বাইকের ব্র্যান্ড একটা কন্টেন্ট মেক করছে, কন্টেন্টের কপিরাইটিংটা ছিল এমন
যে এই বৃষ্টিতে আপনার বাইকে কি মরিচা ধরছে, কিভাবে মরিচা থেকে বেঁচে থাকা যায় এখনই দেখুন। সো জিনিসটা আমাকে ট্রিগার করছে। আসলেই তো আমি প্রতিদিন বৃষ্টিতে ভিজতেছি, হুম কাদা লাগতেছে, হুম ধুচ্ছি, হুম এটার তো টেক কেয়ার তো আমি করি না। হুম তাহলে আমি কিভাবে টেক কেয়ার করব? আমি পুরোটা কন্টেন্ট পড়ছি এন্ড আমি শিখছি কিভাবে আসলে বাসায় বসেও যত্ন নেওয়া যায়। তাহলে ওই ব্র্যান্ডের প্রতি কিন্তু আমার একটা লয়ালটি একটু হলেও ক্রিয়েট হইছে। বিকজ আমি আমার নিজের বাইকের ব্র্যান্ডের কথা বলতেছি না, আরেক বাইকের ব্র্যান্ডের মার্কেটিং আমি করতেছি। দেন আমাদের চলে আসে আমি ভালো কন্টেন্ট বানালাম। এখন ভালো কন্টেন্ট বানানোর পর আমাকে ভালো কন্টেন্ট গুলা মার্কেটিং করতে হবে। মার্কেটিং করতে হবে কি আমার টার্গেটেড কাস্টমারের কাছে পাঠাতে হবে। সো প্রথমে আমার বুঝতে হবে আমি কি কাস্টমারের কাছে পাঠাবো, নাকি কনজিউমারের কাছে পাঠাবো, নাকি আমি কোনো ইনফ্লুয়েন্সারের কাছে পাঠাবো। সো আমাদের যারা মার্কেটিং শেখায়, মার্কেটিং করে, এই জায়গাটা নিয়ে না অনেক মানুষ কাজ করে না। আমরা ভাবি এভাবে, আমি আটা বিক্রি করব, আটা কিনে কে? বাসা পুরুষ মানুষ, তাহলে পুরুষ মানুষ মেবি আমার টার্গেট কাস্টমার। বাট আসলে না, আমাকে ভাবতে হবে পুরুষ মানুষ আটা কিনে, কিন্তু মহিলা মানুষ বলে দেয় আটা আনবা ওইটাই, কারণ জিনিসটা ইউজ করেন উনি। উনি যদি এক্স্যাক্টলি কমফোর্ট ফিল না করেন ওই আটা উনি ইউজ করবেন না। তেল কিনি আমি, কিন্তু তেলের ডিসিশন নেয় আমার মা, আমার ওয়াইফ, আমার বোন, আমার ভাবি। দ্যাট মিনস ইনফ্লুয়েন্সার অনেক বড় একটা ফ্যাক্টর। আবার এই ইনফ্লুয়েন্সার ওই এই ইনফ্লুয়েন্সার ইনফ্লুয়েন্সারটা আবার ওই ইনফ্লুয়েন্সার না, রাইট আমরা তো রাইট ইনফ্লুয়েন্সার বুঝে সালমান মুক্তার রাইট হ্যাঁ এই রাইট টাইপের মানে রাইট ইনফ্লুয়েন্সার না মানে একটা জিনিস কেনার ক্ষেত্রে আমার বাসায় কে মুখ্য ভূমিকা রাখে যে এই রাইট ব্র্যান্ড কিনবো এটা কিনবো ডিসিশন ওটা মেকার কিনবো ডিসিশন মেকার ডিসিশনটা থাকে। কে দেন আমাকে আর দেন কনজিউমার অনেক ইম্পর্টেন্ট। ফর এক্সাম্পল আমার ওয়াইফ বললো তুমি এটা কিনো, আমি এটা কিনলাম, আমার বাবা এটা খায় না, উনি কনজিউমার, উনি এটা খান না, তাহলে উনিও অনেক ইম্পর্টেন্ট। সো ফার্স্ট অফ অল বুঝে নিতে হবে আমি কি কাস্টমারকে টার্গেট করব, না কনজিউমারকে টার্গেট করব, আমি ইনফ্লুয়েন্সারকে টার্গেট করব। তো এই ইনফ্লুয়েন্সার কিন্তু আবার সেই ইনফ্লুয়েন্সার না। যেটা আমরা ওকে, বললাম হ্যাঁ তো এই জিনিসগুলো একটু বোঝার ব্যাপার আছে। দেন চলে আসে টুলসের ব্যাপার। আমি টার্গেট কাস্টমার সেট করলাম, বায়ার পার্সোনা সেট করলাম, কন্টেন্ট মেক করলাম, ভালো কপিরাইটিংও করলাম। এখন এটা দেখবে কে? তো দেখাতে গিয়ে আমাদের দরকার হয় টুলস। আর এখানেই বেসিক্যালি ডিজিটাল মার্কেটিং এর জন্ম। সো আমরা এতক্ষণ যা কিছু বলছি সবকিছু কিন্তু আমরা টেলিভিশনেও করে আসছি, নিউজ মিডিয়াতেও করে আসছি। এখানে এসেই ডিজিটাল মিডিয়ার জন্মটা হয়ে গেছে। সো ডিজিটাল মিডিয়া আমাদের দেশে যেহেতু ফেসবুক সব থেকে বেশি চলে, সো আমরা ফেসবুকটাকে আসলে খুব ভালোভাবে চিনি, বাদ বাকিগুলো হয়তো খুব একটা জানি না, ইউটিউব হয়তো। কিছুটা আছে রাইট। সো ডিজিটাল মার্কেটিং কে আমি বেসিক্যালি দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে অর্গানিক ডিজিটাল মার্কেটিং, একটা হচ্ছে পেইড ডিজিটাল মার্কেটিং। অর্গানিক ডিজিটাল মার্কেটিং মানে হলো আমরা যখন কখনো গুগলে কিছু একটা সার্চ করি, কিছু ওয়েব অলওয়েজ ফার্স্ট সেকেন্ড থার্ড পজিশনে থাকে, এরা হচ্ছে অর্গানিক ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট। মানে আমরা এভাবে ভাবতে হবে কেন এই ওয়েবটা ফার্স্টে আসলো, কেন থার্ড ওয়েবসাইটটা ফার্স্টে আসলো না। রিজন হচ্ছে এই ওয়েবে এসইও করা হয়েছে, এই ওয়েবে সার্চ অনেকগুলা ইঞ্জিন অপটিমাইজেশন রাইট করা আছে সার্চ ইঞ্জিন অর্থাৎ আমি অপটিমাইজেশন। এটা দিয়ে সার্চ দিলে পরই এই ওয়েবসাইটটি সবার আগে আসবে রাইট রাইট এবং যেটা সার্ভে বলে যে লোকে কোনো একটা বিষয় সার্চ দিলে একটা পেজ দুটো পেজ হার্ডলি থার্ড পেজ পর্যন্ত রাইট যায় রাইট তারপরে আর যায় না তারপর আর যায় না। কিন্তু 1 লাখ কিন্তু পেজ আছে রাইট, আমি এমনও দেখছি 54 লাখ পেজ পাইছি আমি একটা কিওয়ার্ডে। সো আমরা ইউজুয়ালি ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এর বেশি আমরা এর বেশি যেতে আমরা চাই চাই না। না রাইট তো আমরা আবার কখনো কখনো এটাও দেখি, আমরা যখন সার্চ করি ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ পেজগুলা স্পন্সর্ড পেজ হয় কখনো কখনো। এইগুলো হচ্ছে বেসিক্যালি পেইড ডিজিটাল মার্কেটিং এর অন্তর্ভুক্ত। তাহলে আমরা একটা ওয়ে পাইলাম ডিজিটাল মার্কেটিং শেখার, অ্যাকচুয়ালি দুটো ওয়ে পাইলাম। একটা হলো আমরা চাইলে অর্গানিক্যালি ডিজিটাল মার্কেটিং শিখতে পারি থ্রু এসইও, আর এটা হচ্ছে আমরা পেইড ওয়েতে ডিজিটাল মার্কেটিং শিখতে পারি যেটা হচ্ছে গুগল অ্যাডস। আর আমাদের দেশে যেটা সব থেকে ফেমাস সেটা হচ্ছে ফেসবুক। সবাই আমরা সারা দিন ফেসবুকে পড়ে থাকি। এখানেও দুইভাবে ডিজিটাল মার্কেটিং করা যায়, একটা অর্গানিক যেটাকে আমরা বলি কন্টেন্ট মার্কেটিং। রাইট ভালো কন্টেন্ট বানাবো, মানুষ ইমোশনালি ট্রিগার হবে, শেয়ার করবে। আমি একটা এক্সাম্পল দিই আপনাকে। আমার কাছে একটা ক্লায়েন্ট আসছিল, আমি যেহেতু এজেন্সি নিয়ে কাজ করি, এই ক্লায়েন্টের সাথে আমার কাজ করা হয়। একটা ক্লায়েন্ট আসছিল, তারা পেইন্ট সেল করে। পেইন্ট মানে পেইন্টিং না, ওয়াল ডেকোরেশনে যে পেইন্টিংটা হয় ইন্টেরিয়রে, ওই পেইন্টিংটা তারা সেল করে। তো তারা এসে আমাকে বললো ভাইয়া আমরা অনেক ট্রাই করছি, সামহাও ক্লায়েন্ট ম্যানেজ করতে পারতেছি না। আমি বললাম আপনারা টার্গেট করছেন কাকে? তো বললো যে যেহেতু খরচটা মানে বাবা ওই বাসার একজন পুরুষ মানুষ করে, আমরা পুরুষ মানুষকে টার্গেট করছি,
আমি বললাম, আসলে পুরুষ মানুষ খরচ করে ঠিকই, বাট ডিসিশন মেকার পুরুষ মানুষ না। আমার বাসার ওয়ালটা কি কালার হবে এটা আমাদের বাসার মহিলারা ডিসিশন নেয়, মা ডিসিশন নেয়, ভাবি ডিসিশন নেয়, ওয়াইফ ডিসিশন নেয়। আমি বলি আপনি টার্গেট করেন ওনাদেরকে, বাসার সাজায় হচ্ছে বাসার বাসার মহিলারা গিন্নি। সাজায়, তারা করে। রাইট, রাইট। ছেলেরা কিন্তু ওই ছেলে- অ্যাস্থেটিক সেন্স হিসেবে অত অতটা নাই। মাথা ঘামায় না। রাইট, আর মেয়েরা বাসার সাজাতে ভালো পছন্দ করে। রাইট। আর আমি বললাম এইবার আপনাদেরকে কন্টেন্ট নিয়েও কাজ করতে হবে। তো ওনারা বলল কি করতে পারি? তা আমি বললাম একটা পেইন পয়েন্ট খোঁজেন। আমি ধরে নিচ্ছি একজন ভাবিকে স্ট্যান্ডার্ড ধরে নিচ্ছি। সো একজন ভাবি তার হয়তো তার বেডরুমটা হয়তো ভালো পেইন্টিং করাইতে পারে, অথবা ড্রয়িং রুমটা করাইতে পারে, লিভিং রুমটা করাইতে পারে। সো ওনাদের পেইন পয়েন্ট কি একটু খোঁজেন। তো যদিও একটু অড লাগবে আমি বললে, তারপর আমি শেয়ার করতেছি। তো আমি বললাম দেখেন, ভাবিদের পেইন পয়েন্ট হচ্ছে পাশের বাসার ভাবি। এটা ওনাদের লাইফের একটা বড় পেইন পয়েন্ট। ওনারা যখন ছাদে যায় গল্প করে, তো ওনারা বলে, ভাবি জানেন কালকে আপনার ভাই এত বড় একটা মাছ নিয়ে আসছে। ভাবি একটু জেলাস হয়। পরদিন হয়তো ভাবি ভাইকে বলে, "এই তুমি মাছ আনো না কেন বাজার থেকে? পাশের বাসার ভাবিতে এত বড় মাছ আনছে।" তো পরদিন হয়তো এই বাসার ভাইও আরো বড় মাছ আনে, এবং সে গিয়ে বলে, ভাবি জানেন আপনার ভাই কিন্তু এত বড় মাছ নিয়ে আসছে। তো এটা হচ্ছে একটা পেইন পয়েন্ট কিন্তু প্রত্যেকটা ভাবির জন্য। তো যাই হোক, আমি একটু ক্যাজুয়ালি বললাম, বাট জিনিসটা একটু অর্থনৈতিক। দ্যাটস হাউ থিংস হ্যাপেন। তখন আমি একটা সলিউশন দিলাম, আপনি একটা কন্টেন্ট বানান। কন্টেন্টের কপিরাইটিং করেন এভাবে যে পাশের বাসার ভাবির সাথে আভিজাত্যের লড়াইয়ে বারবার হেরে যাচ্ছেন, ভাবিরা কিন্তু ট্রিগার হবে। আসলেই তো, আমি তো গতকালকেও ছাদে হেরে গেছি, পরশুও হেরে গেছি, দেখি কিভাবে জেতা যায়। তিনি কন্টেন্ট পড়বেন, তখন আমরা ওনাকে বলবো, বোঝাবো, কনভিন্স করবো যে আপনি আমাকে 2টা দিন সময় দিবেন, আপনার ড্রয়িং রুমটা আমি এমন ভাবে ডেকোর করব, আপনি পাশের বাসার ভাবিকে এবং ভাবিদেরকে আপনি সিম্পলি একদিন চায়ের দাওয়াত দিবেন, এবং পাশের বাসার ভাবি এসে যখন দেখবে, ওয়াও ভাবি আপনার বাসা এত সুন্দর, আপনি কিন্তু জিতে গেলেন আভিজাত্যের লড়াই। ট্রাস্ট মি, আমার ওই ক্লায়েন্ট ঠিক 3-4 দিনের মাথায় আমাকে বলছে, ভাই এটা অফ করেন, আমি অর্ডার নিতে নিতে আর আমার আর ক্যাপাসিটি নাই। সো দিস ইজ দ্য পাওয়ার অফ কন্টেন্ট। আসলে দিস ইজ দ্য পাওয়ার অফ কন্টেন্ট। তো এই কন্টেন্টটাকে আমরা পৌঁছাইছি কিন্তু ফেসবুক অ্যাডসের থ্রুতে। সো এখানেই চলে আসে আমাদের সেকেন্ড জিনিসটা, কেউ যদি ডিজিটাল মার্কেটিং শিখতে চায় তার জন্য আরেকটা ভালো ওয়ে হচ্ছে ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করা। এখন ফেসবুক অ্যাডসকে আমরা না একটু নষ্ট করে ফেলছি বাংলাদেশে, একটু না পুরো নষ্ট করে ফেলছি। তো আমরা ভাবি কি ফেসবুক অ্যাডস মানে বুস্টিং, এটা আমার মনে হয় কি একটা নষ্ট মার্কেটিং, দুষ্টু মার্কেটিং, সিম্পল। তো পয়েন্ট আমি একটু ক্লিয়ার করি। ফেসবুক দুই ভাবে ভাবছে, একজন পারে একজন পারে না। যিনি পারে না ওনার জন্য একটা সহজ অপশন দিচ্ছে, একটা পোস্ট করো, টাকা দাও, আমি রাইট, 1000 লোকের কাছে পৌঁছে রাইট, রাইট, তুমি একটা পোস্ট করো, আমি নিচে তোমার একটা বুস্ট বাটন দিয়ে দিচ্ছি। তুমি কিচ্ছু জানো না আমি জানি, শুধু বুস্ট বাটন চাপ করো, আমি তোমাকে পৌঁছাই দিচ্ছি, সিম্পল। আর আরেকটা হচ্ছে যারা একটু জ্ঞানী, একটু টেক সেভি, টেকনোলজি বুঝে, একটু কঠিন ব্যাপার স্যাপার অ্যাডপ্ট করতে পারে, একটু ওয়েবের ধারণা আছে, অ্যানালিটিক্সের ধারণা আছে, তাদেরকে ফেসবুক আরেকটা অপশন দিচ্ছে। তুমি ভাই, নর্মালি আমরা ফেসবুকে যেটা করি facebook.com, আমরা তো এই ওয়েবেই যাই। আর যে পারে তার জন্য ফেসবুক আরেকটা অপশন দিছে, তুমি ভাই চলে যাও www.business.facebook.com, তোমাকে আমি আরেকটা অপশন দিলাম, ওখান থেকে তুমি মোর প্রফেশনালি ফেসবুক অ্যাড রান করো। এখানে আমি একটা ছোট কনফিউশন দূর করে দিই। তো এখন আমাদের অডিয়েন্স ভাবতে পারে এই বুস্টিং আর business.com-এ গেলে কি হয়, এই জিনিসটা না রান্নার মতো। আমাদের বাসায় যখন রান্না হয়, আমরা সিম্পলি 3 জন 4 জন 5 জন ম্যাক্স হয়তো 6 জনের জন্য রান্না করি। আর যখন আমরা একটা বিয়ে বাড়িতে অথবা একটা মেজবানে রান্না বান্না করি, তখন কিন্তু 500 জন 600 জনের জন্য রান্না বান্না করি। এখন যিনি 3 জনের জন্য রান্না বান্না করেন, ওনাকে যদি আমরা 500 জনের রান্না করতে দেই, আমার ধারণা ওই খাবার কেউ খাইতে পারবে না। সো এটাই হচ্ছে বেসিক্যালি প্রফেশনালিজম অ্যান্ড নন প্রফেশনালিজম। তো ফেসবুকও বেসিক্যালি যিনি 3 জনের কোয়ান্টিটি রান্না বান্না করে ওনার জন্য বুস্ট বাটন দিছে, ভাই তুমি পারবা না 500 জনের রান্না করতে, তুমি বুস্ট বাটন চাপো, আমি তোমাকে পৌঁছাই দিচ্ছি যার কাছে পৌঁছানোর। আর যিনি ক্যাপাবল, একটু প্রফেশনাল, যিনি হয়তো সার্ভিস সেল করতেছে, যিনি হয়তো কয়েক হাজার ডলার স্পেন্ড করতেছে, তার জন্য ফেসবুক business.facebook.com আলাদা একটা ওয়েব দিছে, এবং ওইখান থেকে বেসিক্যালি আমরা প্রফেশনালরা কাজ করি। তাহলে আমরা একটা মোটামুটি ব্যাপ্তি বুঝতে পারলাম, ছোট অ্যান্ড বড়। এরপর চলে আসে এই ফেসবুক মার্কেটিংকে আমরা 2টা ক্ষেত্রে ইউজ করি, যেটা স্যার আপনি শুরুতেই বলছেন
একটা আমরা কমার্সের জন্য ইউজ করি, হুম। আর একটা আমরা ই কমার্সের জন্য ইউজ করি। এবং আপনি স্টার্টিং একটা আচ্ছা, ইন্টারেস্টিং এফ কমার্স আর হ্যাঁ ই কমার্সের তফাৎটা ওকে বুঝতে চাই। এফ কমার্স মানে আমরা যারা শুধুমাত্র ফেসবুক পেজে হেল্প নিয়ে কাজ করি, লাইক একটা ফেসবুক পেজের উপর বেস করে বিজনেসটা করতেছি, আমরা হচ্ছে এফ কমার্স বিজনেস। আর যারা ফেসবুক কমার্স। ফেসবুক কমার্স রাইট, আর যারা হচ্ছে বেসিক্যালি ওয়েবের উপর ডিপেন্ডেন্ট হয়ে ওয়েব বেসড বিজনেস করতেছে, তাদেরকে বলে বেসিক্যালি ই কমার্স বিজনেস। আচ্ছা, যেমন দারাজ, দারাজ আমরা দারাজের ওয়েবসাইটে ঢুকে রাইট, করি, ফুড পান্ডা ফুডপান্ডা ওয়েবসাইটে ঢুকে ওয়েবসাইটে ঢুকি অর্ডার দিই বা রাইট অ্যাপসে ঢুকে অর্ডার রাইট দিই, ওটা হচ্ছে ই ই কমার্স। কমার্স বিজনেস। আর ফেসবুকের মধ্যে আচ্ছা আমি ভাই প্রোডাক্ট বিক্রি করছি, হ্যাঁ, তখন ওখানে গিয়ে আছে এটা আমি কত হয়তো দাম, রাইট, আমি হয়তো কমেন্টে সেল করে দিচ্ছি, কমেন্টে আমি হয়তো পেজে ইনবক্স করলে কথা বলে হ্যাঁ সেল যে করছি, এটা দাম কত, ইনবক্স করেন, ইনবক্স করেন রাইট, হ্যাঁ, ইনবক্স প্লিজ ইনবক্স রাইট, এ নিয়ে তো বেশ মিম আছে ইনবক্স প্লিজ। হ্যাঁ হ্যাঁ, ইনবক্স প্লিজ। এটাকে আমরা বলি এফ কমার্স বিজনেস। আর আচ্ছা ই কমার্স বিজনেস মানে যারা ওয়েব বেসড বিজনেস করে। আচ্ছা, এখন হ্যাঁ ওয়েব ই কমার্স বিজনেস যারা করে তারা কিন্তু এফ প্লাস ওয়েব দুইটা নিয়ে কাজ করে রাইট। রাইট, কারণ যেমন দারাজ ফেসবুকে বিভিন্ন রকম বিজ্ঞাপন দেখে, তো ফেসবুক থেকে বিক্রি করে না। রাইট রাইট বিক্রিটা কিনতে হলে আমাকে ওদের ওয়েবসাইট গিয়ে কিনতে হবে। রাইট আবার কিছু লোক যারা শুধু এফ কমার্সে, ওদের এফ কমার্সে বলতে ইনবক্সে বা এটার দাম কত আছে আমার এটা এখানে পাঠিয়ে দেন, এই ঠিকানায় বা রাইট পেমেন্টের স্ট্রাকচার এটা হবে, Right. তার আর অন্য কোনো ওয়েবসাইটে যেতে হয় না। ফেসবুকে তারপরে হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়, ফোনে Right. কথা বলেন, দিয়ে তারপরে কেনা হয়ে যায়। রাইট। সো এখন এই এফ কমার্স অ্যান্ড ই কমার্স এই দুইটার মধ্যে আবার পার্থক্য চলে আসে। এফ কমার্স মানে খুবই সিম্পল একটা বিজনেস, কোনো কমপ্লেক্সিটি নাই, কিচ্ছু নাই। তোমার ভাই একটা ফেসবুক পেজ আছে, তুমি বিজনেস একটা ম্যানেজার status দিয়ে থেকেও দিলাম, হ্যাঁ এটা পোস্ট করে দিলা তুমি, রাইট চাইলে বুজ বাটন চাপ দিয়েও কাজ করতে পারো, অথবা বিজনেস ম্যানেজার থেকেও করতে পারো। তো তোমার ক্যাম্পেইনগুলো হবে মেসেজ ক্যাম্পেইন। আমার দায়িত্ব অ্যাজ এ মার্কেটার মেসেজ এনে দিব, তুমি কথা বলবা, কনভিন্স করবা, ফোন নাম্বার নিবা, ফোন দিবা, সেল করে দিবা। আর ই কমার্সটা না অনেক বড় একটা লার্জ স্কেলে একটা বিজনেস। ই কমার্সে যেটা হয়, আমি যে দারাজের কথাই বলি, আমি কিছুদিন আগে দেখলাম দারাজের 24 লাখ প্লাস প্রোডাক্ট আছে। 24 লাখ প্লাস যদি প্রোডাক্টই থাকে, এইটাকে ম্যানেজ করা, এইটার অ্যাডভার্টাইজমেন্ট করা, একটা প্রোডাক্টে আমি ধরলাম $1 খরচ করে দাঁড়া, তা তো রেডি $24 লাখ দরকার। এইটা আসলে হয় কোত্থেকে, কিভাবে হয়? তো এইখানে যেটা হয়, আমরা বেসিক্যালি আমাদের ফেসবুক আমাদেরকে একটা ইভেন্ট ম্যানেজার নামে ম্যানেজার দেয়। এই ইভেন্ট ম্যানেজারে একটা জাভা স্ক্রিপ্ট কোড থাকে। আমরা এই জাভা স্ক্রিপ্ট কোডকে আমাদের ই কমার্স ওয়েবসাইটের ভেতরে রেখে দেই। দেন আমরা আমাদের ফেসবুক পেজ থেকে অ্যাডভার্টাইজমেন্ট করি। আমাদের অডিয়েন্স ফেসবুকে অ্যাড দেখে সে একটা বাটন ক্লিক করে, পারচেজ নাও অথবা লার্ন মোর। এই বাটন ক্লিক করার ফলে সে চলে আসে ওয়েবে। ওয়েবটা একটা ব্রাউজারের আন্ডারে থাকে, ওই ব্রাউজারে কিছু কুকিজ থাকে, সেই কুকিজ আবার আমাদেরকে ডাটা দেয়। এ ঢুকছে, এতটা বাজে ঢুকছে, এর ফোন নাম্বার এইটা, তার ইমেল আইডি এটা, তার বিহেভিয়ার এই, সে এই পরিমাণে স্ক্রল করছে, সে এটা অ্যাড টু কার্ট করছে কিন্তু কিনে নাই, সে কিনছে, সে এই প্রোডাক্টের পেজ ভিজিট করছে। তখন আমরা যেটা করি, এই যে আমরা ফেসবুকের সাথে আমাদের ওয়েবকে কানেক্ট করলাম, রাইট এর মাঝখানে গুগলের একটা টুলস আমরা ইউজ করি, যেটার নাম হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার, আচ্ছা জিটিএম। এখন জিটিএম এর সূত্রপাতটা কেন হয়েছে? যারা বড় বিজনেস করে সে কিন্তু শুধু ফেসবুক ইউজ করে না, সে টিকটক থেকেও মার্কেটিং করে, সে পিন্টারেস্টেও মার্কেটিং করে, সব জায়গাতেই সব জায়গাতেই কিন্তু লিঙ্কডিনেও মার্কেটিং করে, সে ইউটিউবেও অ্যাড চালাচ্ছে। দ্যাট মিনস সব জায়গা থেকেই কিন্তু আমাদের ওয়েবে ট্রাফিক আসতেছে। এখন ওয়েবে এত ট্রাফিক আসতেছে, ওই যে আমি শুরুতে আপনাকে একটা জাভা স্ক্রিপ্ট কোডের কথা বলছি, আমরা যদি শুধু আমাদের ফেসবুকের জাভা স্ক্রিপ্ট কোড আমাদের ওয়েবে রেখে দেই, তাইলে বাকি কোডগুলো কোথায় রাখবো? এটা একটা সমস্যা। সো এই কোড ম্যানেজমেন্ট একটা সমস্যা হওয়ার কারণে এই কোডগুলোকে ম্যানেজ করার জন্য গুগল ট্যাগ ম্যানেজার নামে একটা প্ল্যাটফর্মের আবির্ভাব। তো এখন আমরা যেটা করি, গুগল ট্যাগ ম্যানেজারের কোডটাকে আমরা ওয়েবে রাখি, আর বাদ বাকি সমস্ত প্ল্যাটফর্মের কোডগুলো আমরা গুগল ট্যাগ ম্যানেজারে রাখি। তাহলে আমরা আমাদের যেই প্ল্যাটফর্মই ইউজ করি না কেন, গুগল ট্যাগ ম্যানেজারের থ্রুতে আমরা ওয়েবের সাথে কানেক্টেড। একটা মজার ইনফরমেশন দিই, একটা না দুইটা মজার ইনফরমেশন দিই। আপনি একদম শুরুতে একটা ইন্টারেস্টিং কথা বলছেন যে তুমি যদি কিছু একটা সার্চ করো ফেসবুকে, তুমি দেখবে পরদিনই ওটার অ্যাড চলে আসছে। একটা মজার জিনিস হচ্ছে, শুধু ফেসবুক না, কেউ যদি গুগলে গিয়েও কিছু সার্চ করে,
সেটারও অ্যাড কিন্তু ফেসবুকে চলে আসে। রিজন কিন্তু এই গুগল ট্যাগ ম্যানেজার। অর্থাৎ একটার সাথে আরেকটা পারস্পরিক কানেক্টেড। হ্যাঁ, যখনই আমাদের কোনো ট্রাফিক আমাদের ওয়েবে আসলো গুগল ট্যাগ ম্যানেজারের থ্রুতে, আমরা কিন্তু ডেটা পাইলাম। আমি আরো একটা টুল স্যার ইন্ট্রোডিউস করি, গুগল অ্যানালিটিক্স, যেটা হয়তো থাকে এইখানে। এই ওয়েবের ডেটা ট্যাগ ম্যানেজার হয়ে চলে যায় অ্যানালিটিক্সে। এর কাছে। অ্যানালিটিক্স থেকে আমি জানতে পারি টোটাল আমার ওয়েবে এই ঘটনা ঘটছে, এবং ওখান থেকে ডেটা নিয়ে আমি ফেসবুকেও অ্যাড চালাতে পারি, পিন্টারেস্টও অ্যাড চালাতে পারি, টিকটকেও অ্যাড চালাতে পারি, আমি লিঙ্কডিনও অ্যাড চালাতে আচ্ছা, পারি। এই যে টুলস গুলো দিয়ে আমরা কি ধরনের ইনফরমেশন পেতে পারি? ধরা যাক যে আমি আম বিক্রি করব, রাজশাহী থেকে আম এনে আমি বিক্রি করব, এটা বিক্রি করতে চাই, তো আমাকে এই টুলস গুলি কিভাবে কি ইনফরমেশন দিতে পারে না পারে? প্রথমত টুলস আমাকে ইনফরমেশন দেয় যে এই ওয়েব পেজে কতগুলা ইভেন্ট ঘটছে, এক নাম্বার ইনফরমেশন। এখানে ফার্স্ট অফ অল বুঝতে হবে ইভেন্ট তাইলে কি। হুম হুম। ইভেন্ট মানে কি আমরা নাচ গান করব ওটা না, এখানে ইভেন্ট মানে হচ্ছে ঘটনা, একটা স্পেসিফিক ইনসিডেন্ট, একটা স্পেসিফিক অ্যাক্টিভিটি। একজন ইউজার যখনই আমাদের ওয়েবে আসে, সে যাই করে সেটা একটা ইভেন্ট। আচ্ছা। তাহলে প্রথমত গুগল আমাকে এই মানে সরি আমাকে আমার ওয়েব বা আমার গুগল ট্যাগ ম্যানেজার বা আমার ইভেন্ট ম্যানেজার আমাকে ইনফরমেশন দেয় একজন মানুষ আমের ওয়েবসাইটে ঢুকছে, সে কি হাড়িভাঙ্গা আম ভিজিট করছে, নাকি সে ফজলি আম? ফজলে আমের পেজে ভিজিট করছে, নাকি সে আম্রপালি দেখছে, সে কি প্রিমিয়ামটা দেখছে নাকি নন প্রিমিয়ামটা দেখছে, সে কি ডিরেক্ট ডিস্ট্রিবিউট করবে এমনটা দেখছে, না সে আমার আমার হয়তো হাবে এসে নিয়ে যাবে এটা দেখছে। আমরা তখন জানতে পারি যারা হাড়িভাঙ্গা দেখছে তারা হাড়িভাঙ্গাই কিনবে, তার ইন্টারেস্ট হাড়িভাঙ্গাতে। তাইলে আমি তার কাছে ফজলে আম, আম্রপালি, বাকিগুলার অ্যাড দেখানো মানে আমার পয়সা খরচ। দ্যাট মিনস আমি এখানে পয়সা বাঁচাইলাম প্রথমত। দ্বিতীয়ত এই ইনফরমেশন দেয় এই মানুষগুলা ছেলে না মেয়ে, তারা কত বছর বয়সের মানুষ। এখন আমি যদি দেখলাম যে আমার কোন এরিয়ায় থাকে, কোন এরিয়ায় থাকে, কখন কোন টাইমটাতে আবার তারা ওয়েবসাইট কোন ওয়েবসাইট ভিজিট করছে। ইভেন আমি শুরুতে আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছিলাম মাইক্রোসফট ক্ল্যারিটি। আমরা ইভেন মাইক্রোসফট ক্ল্যারিটি গিয়ে এটাও দেখতে পারি আমাদের ট্রাফিক কখন ঢুকলো, কখন বের হলো, কি কি অ্যাক্টিভিটি করলো, ওখান থেকে আমরা অনেক ডাটা মেজার করতে পারি। এখন আমি যখন দেখবো আমার অডিয়েন্স 18 থেকে 24, তখন আমার কমিউনিকেশন হবে ইয়ো ইয়ো, হে ব্রো ম্যাঙ্গো দরকার, তখন কিন্তু আমি বললাম হবে না এই জেনজি কমিউনিকেশন হবে। কমিউনিকেশন, রাইট। তো এখান থেকে আমরা অনেক ডিসিশন আসলে মেক করতে পারি। তো আরেকটা মজার জিনিস যেটা আমি বলতেছিলাম, দুইটা পয়েন্ট আমি বলবো। সো স্টার্টিং এ আপনি বললেন যে তুমি যদি কিছু সার্চ করো তোমার কাছে ফেসবুকের অ্যাড চলে যায়। ইন্টারেস্টিং জিনিস হচ্ছে আপনি যদি কিছু বলেন আমাকে, কালকে দেখবেন ওই প্রোডাক্টের অ্যাড আপনার কাছে যাবে, True. আপনি ইভেন সার্চ পর্যন্ত করেন নাই। বিকজ আমরা যখন ফেসবুক আমাদের কাছ থেকে এই পারমিশনটা নিয়েই নিছে, আমি ভাই তোমার সাউন্ড ট্র্যাক করব, আমি ভাই তোমার ক্যামেরা, মাইক্রোফোনের অ্যাক্সেস রাইট, আছে, গ্যালারির ক্যামেরার অ্যাক্সেস নেব, আছে, গ্যালারির অ্যাক্সেস রাইট। আছে। ইভেন তুমি চ্যাটিং করো, সেই চ্যাটিং রিড করার অ্যাক্সেস আমি নিব, তুমি যা সার্চ করো সেটার অ্যাক্সেস আমি নিব। সার্চ তো নিবই, সার্চ তো নিব প্লাস তো, যা কথা বলছে করছে। সুতরাং সেদিন আমরা এক বন্ধু বলছিল যে এরকম ও কাকে জানি সাথে আলাপ করতেছে যে আচ্ছা অ্যাপার্টমেন্টে একটা দেখা দরকার, এটা করছে, এটা পুরোনো হয়ে গেছে, নতুন একটা অ্যাপার্টমেন্ট কিনবো। এবং কিছুক্ষণ পরে সে যখন ফেসবুকে ঢুকছে খালি দেখে অ্যাপার্টমেন্টের বিজ্ঞাপন। সে ভাবছে ঘটনা কিন্তু সার্চও দেয় নাই, রাইট কোনো রাইট পেজে ঢুকে নেই, কোনো কিছু করেনি, আমার কাছে এটা আসতেছে কেন? রাইট, আমাকে বাড্ডা বা নওগাঁর কোনো দিচ্ছে অ্যাপার্টমেন্ট না, দেখাচ্ছে রাইট না, ওই গুলশানে 2500 স্কোয়ার ফিটের যেগুলি সেগুলি আমাকে দেখাচ্ছে। রাইট। ফেসবুকের এআই এখন টু মাচ, মানে ইন্টিগ্রেটেড, টু মাচ। তারা এখন সুপার ডুপার ইন্টেলিজেন্ট। ফেসবুক এখন ডাইনামিক ক্যাম্পেইন নামে একটা ক্যাম্পেইন লঞ্চ করছে, এখন আরো আগেই করছে বাট সবাই জানেন আর কি। সো ডাইনামিক ক্যাম্পেইনের মজাটা হচ্ছে আপনি একটা ওয়েবে গেলেন, একটা প্রোডাক্ট দেখলেন, ফর এক্সাম্পল আপনি স্নিকার দেখলেন, হুম। তাহলে ফেসবুক জানে আপনি শু কিনবেন না, স্নিকার্সই কিনবেন। আপনার কাছে অ্যাড আসা শুরু হবে স্নিকার্সের অ্যাড, এবং মোস্ট ইম্পর্টেন্টলি যেই প্রোডাক্টটা আপনি দেখছেন ওইটা ওইটার থাকবে, কাছাকাছি। ওইটার মানে ফার্স্ট ইমেজটা থাকবে ওইটাই, সেকেন্ড হবে ওইটার নিয়ারেস্ট ডিজাইন, থার্ড হবে ওটার নিয়ারেস্ট ডিজাইন, এবং আপনি যেই প্রাইসের প্রোডাক্ট দেখছেন ওইটার রিলেভেন্ট প্রাইসিং এর অ্যাডগুলাই আপনার কাছে আসবে। এন্ড এটার জন্য আমরা ফেসবুকে আরেকটা টুলস ইউজ করি যেটাকে আমরা বলি কমার্স ম্যানেজার। ওই কমার্স ম্যানেজারের ভেতরে ক্যাটালগ নামে একটা জিনিস আছে, ওই
ক্যাটালগ যখন আমরা তৈরি করি বেসিক্যালি ওই ক্যাটালগ থেকে এই অ্যাডটা আপনার কাছে যায়, এটাকে আমরা তার মানে আমরা ডিজিটাল মার্কেটিং এ কতগুলো মানে কতগুলো পার্ট একটা ডিজিটাল মার্কেটে আমরা ভাবতে আচ্ছা আসলে ছবি দিলাম, স্ট্যাটাস দিলাম, বুস্ট করে দিলাম, হয়ে গেল। নো কিন্তু আসলে ব্যাপারটা তো তা না, দেখছি এটা তা খুবই না। বহুত বহুত কাজ আছে। এবং এই যে টুলস গুলি, এত এত টুলস, মাই গড। আমি আপনাকে আরো মজার মানে আরো ইন্টারেস্টিং ইনফরমেশন দেই, হ্যাঁ হ্যাঁ যেটা হয়তো আমাদের অনেক অডিয়েন্স আজকেই প্রথম শুনবে, আজকেই। তো ইউজুয়ালি আমরা যখন একটা ব্রাউজারে যাই, কোন একটা ওয়েবে যাই, ব্রাউজার বেসিক্যালি ওই ওয়েবটা বেসিক্যালি ব্রাউজারে কুকিজ পাঠায়, যেটাকে আমরা ফর এক্সাম্পল ফেসবুকের জন্য এটাকে আমরা বলি FBP অ্যান্ড FBC, মানে ফেসবুক পিক্সেল অ্যান্ড ফেসবুক কুকিজ আমরা বলি। তো এতে যেটা হয়, সে আসে ব্রাউজারে, ব্রাউজারের থেকে ডেটাগুলো নেয়, নিয়ে সেটা ফেসবুকের ইভেন্ট ম্যানেজারে পাঠায়, ওখান থেকে আমরা রিটার্গেটিং ক্যাম্পেইন লঞ্চ করি। এখন গুগল আবার এখানে একটা দুষ্টুমি করতেছে। দুষ্টুমিটা হচ্ছে, সে বলতেছে আমি থার্ড পার্টি কোনো প্ল্যাটফর্মকে আগামী বছর থেকে বা অমুক সময় থেকে আর কোনো ডেটা দিব না, আর কোনো ডেটা আমি শেয়ার করব না। এর মানে হচ্ছে আর কোনো কুকিজ আর কাজ করবে না ইন ফিউচারে। এ থেকে আমরা যেটা বুঝলাম যে আমরা এখন থেকে যদি ফেসবুকের থ্রুতে কোনো একটা ওয়েবে যাই, আগামী বছর 2025-এর কথা বলতেছি, তখন থেকে আমাদের এই ট্র্যাকিং ব্যাপারটা আর কাজ করবে না। ফেসবুক আর জানতে পারবে না কারা আসলো, কারা গেল, কে কি করলো। তো এটার সমাধান কি? তো আমার কাছে যেটা মনে হয় এটা হচ্ছে ফিউচার। ডিজিটাল মার্কেটিং এর কেউ যদি বলে আমি ডিজিটাল মার্কেটিং এর ফিউচার নিয়ে কাজ করতে চাই, এটা হচ্ছে বেসিক্যালি ফিউচার। সো এই ফিউচারটার নাম হচ্ছে সার্ভার সাইড ট্র্যাকিং। আচ্ছা এইটা আর একটা কমপ্লেক্স টুলস। এইখানে যেটা হয়, ফেসবুক থেকে আমরা ওয়েবে আসলাম, মাঝখানে একটা ব্রাউজার আছে, ফর এক্সাম্পল গুগল ক্রোম আছে। এন্ড ক্রোম বলতেছে আমি তো ভাই থার্ড পার্টি, ও তো থার্ড পার্টি। ফার্স্ট পার্টি আমি মালিক, ওয়েবের মালিক, সেকেন্ড পার্টি গুগল, থার্ড পার্টি হইলো ফেসবুক। আমি ভাই থার্ড পার্টি কাউকে ডাটা দিব না। গুগল বলে থার্ড পার্টিকে দিব না, বাট তোমাকে দিব, তুমি তো ফার্স্ট পার্টি, ডাটা তো তোমাকে দিব। তখন আমরাও তো দুষ্টু, আমরা যেহেতু ডিজিটাল মার্কেটার, আমরাও একটা রাস্তা বের করে নিছি। আমরা যেটা করছি সেটা হচ্ছে আমরা একটা সার্ভার বানাই, একটা সার্ভার নিজেরা বানাই ফেলি, ওকে, ভার্চুয়াল সার্ভার। ভার্চুয়াল সার্ভার। তো এটার জন্য আমরা step.io নামে একটা প্ল্যাটফর্ম ইউজ করি। আবার গুগলের নিজেরও সার্ভার আছে, কেউ চাইলে বাসার মধ্যেও সার্ভার বানাইতে পারে। আবার আমরা জানি আমাদের মহাখালীতে একটা সার্ভার আছে, ওইটাও চাইলে ইউজ করতে পারে, সমস্যা নেই। সো একটা সার্ভার যখন বানাই, তখন গুগল আমাদেরকে তার ব্রাউজার থেকে অনেকগুলো মেকানিজম আছে, আমি ওইদিকে যাচ্ছি না, ওই মেকানিজম গুলার মাধ্যমে ডেটাটা আমার সার্ভারে পাঠায়। ডেটা যখন আমার সার্ভারে পাঠায়, ওই ডাটার মালিক আমি, ফার্স্ট পার্টি। এইবার আমি ফার্স্ট পার্টি, আমার ডাটা আমি কাকে দিব এটা তো বস আমার ব্যাপার। দেন আমরা ওইখান থেকে শেয়ার করি ফেসবুকের সাথে, শেয়ার করি আমরা টিকটকের সাথে, ইনস্টাগ্রাম, যার সোর্স আছে তাদের সাথে শেয়ার করি। তো এইটা একটা নতুন স্কোপ মার্কেটে, এবং 2025 সালে গিয়ে অনেক ডিজিটাল মার্কেটার বেকার হয়ে যাবে। রিজন আচ্ছা। হচ্ছে এখনো মানুষ জানেই না, অনেক ডিজিটাল মার্কেটার এখনো জানেই না যে এইরকম একটা ঘটনা ঘটবে। অর্থাৎ 2025-এ গিয়ে সে যখন দেখবে, হাই রে আমার তো ডেটাই আমি ট্র্যাক করতে পারতেছি না, আমার ওয়েবের ডেটাই তো আমি পাচ্ছি না, তাইলে তার আসলে স্কোপ নাই আর ওই জায়গা কাজ করার। সো যারা এখন থেকে লার্নিং করতেছে, সো যারা আমাদের অডিয়েন্স এবং মোটামুটি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছে, প্রত্যেককে আমি সাজেস্ট করব এখন থেকে সার্ভার সাইড ট্র্যাকিং শেখা শুরু করেন। বিকজ এইটা যদি আপনি না শিখেন, 2025-এ আপনি বেকার হতে পারেন, হয়ে যেতে পারে। বেকার নাও হতে পারেন, আপনি হয়তো শিখে নিতে পারেন, কিন্তু মার্কেটকে হারাইতে পারেন। কারণ যারা এখন শিখতেছে তারা আগে মার্কেটে ঢুকবে, আর যারা ফাস্ট মুভিং অ্যাডভান্টেজটা নিতে পারে তারা গ্রো করে। রাইট। সো আমরা তো গেলাম, তারপর টুলস ইউজ করলাম, হ্যাঁ, দেন ডিজিটাল মার্কেটিং এর অনেকগুলি তো কম্পোনেন্ট। রাইট। আর এরপরে কি আর কোনো তো component? বেসিক্যালি ডিজিটাল মার্কেটিং এর কম্পোনেন্ট নিয়ে যদি আমরা কথা বলি, ডিজিটাল মার্কেটিং এর কম্পোনেন্টকে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি। হুম হুম। ফার্স্ট ওয়ান এসইও, যেটাকে আমরা অর্গানিক মার্কেটিং হিসেবে অলরেডি সার্চ ইঞ্জিন কনসিডার করে ফেলছি। আচ্ছা, এটাকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আলাদা করে আমাদের শেখা উচিত। এটাকে আলাদা করে শেখা উচিত। মানে ডিজিটাল মার্কেটার যদি কেউ হতে চায়, হ্যাঁ, তার অ্যাপ্রোচ হওয়া উচিত 2টা। এইদার আমি অর্গানিক মার্কেটার হব, নয়তো আমি পেইড মার্কেটার হব। ওকে যদি আমি অর্গানিক মার্কেটার হই, তাহলে আমি এসইও তে চলে যাব। ওকে। এখন এসইও কে অর্গানিক মার্কেটিং কেন বলা হয়? এসইও হচ্ছে এমন একটা অ্যাপ্রোচ যেখানে আমরা একটা ওয়েবের ভেতরে কিছু মেকানিজম করি, কিছু লিঙ্ক ক্রিয়েট করি,
কিছু কিওয়ার্ড ইউজ করি, কিছু সার্চ র্যাঙ্কে আসতে পারে মতো সেন্টেন্স আমরা পুশ করি। তো এটা হচ্ছে একদম অর্গানিক্যালি তৈরি করা হয় ওয়েবটাকে। আচ্ছা, যেমন কিছু কিছু জায়গা থাকে ফেসবুকে দেখি যে কিওয়ার্ড জেনারেটর ইউজ করে, রাইট, যে এই কিওয়ার্ড গুলি দেখলে বেশি লোকের কাছে পৌঁছাবে, রাইট, রাইট। এই হ্যাশট্যাগ গুলি দিয়ে বেশি লোকের কাছে পৌঁছাবে, এই ধরনের কিছু জিনিসপত্র থাকে। তো এইগুলো কি? যারা এসইও নিয়ে কাজ করে হুম হুম। তারা এইভাবে ভাবে আচ্ছা, যে আমার ইউজার কি লিখে আমাকে সার্চ করতে পারে, এবং ওই যে কন্টেন্ট যে লিখে সেটাও বলে যে কন্টেন্টটা লেখার মধ্যেও মধ্যে কিওয়ার্ড দিতে। কিওয়ার্ড দিতে, রাইট, যে যেটা দিলে পরে আপনার লোকে বেশি যাবে, এবং আপনি কন্টেন্টটা খুব ভালো কন্টেন্ট কপি জি, রাইটিং যা জি, করছেন, খুব ভালো কপি রাইটিং করেছেন, কিন্তু কিওয়ার্ড জেনারেটরের সাথে সাপোর্টিং যদি না থাকে জি। তাহলে ওটা কাজ করবে না। শুধু কি লিখছেন কপি রাইটিং এ সেটাও আপনার টুলস দিয়ে রেডি করতে হবে। রাইট। এখানে মানে আরেকটা জিনিস আছে। ইভেন আপনি যেই ইমেজটা আপলোড করবেন, হ্যাঁ, ইমেজটাতেও কিওয়ার্ড ইউজ করতে হবে। আচ্ছা, ইমেজের রিনেমটাও কিওয়ার্ড থাকতে হবে। ইমেজের প্রপার্টিজ এর ভেতরেও কিওয়ার্ড পুশ করা যায়। রাইট। ওটাতেও কিওয়ার্ড থাকতে হবে। ওইখানে দেখি অনেকগুলো জিনিস কি কি টিক চিহ্ন রাইট, দিতে হয়, কি করতে রাইট। হয়। তো মানে অনেক কাজ তাহলে। এই জিনিসটার আরো অ্যাডভান্স রূপ চলে আসছে। আমরা আগে যখন এসইও নিয়ে কাজ করতাম, হ্যাঁ, হ্যাঁ। এগুলো আমরা করতাম। রাইট। সো অ্যাপ্রোচ ২ টা। কেউ যদি চায় আমি অর্গানিক্যালি মার্কেটার হব, আমি কোনো পেইড খরচ-টরচ করব না, তাহলে সে এসইও শিখতে পারে। আর যারা চিন্তা করে যে আমি একজন পেইড মিডিয়া বায়ার হব, মানে আমি Google অ্যাডস চালাবো, Facebook অ্যাডস চালাবো, LinkedIn অ্যাডস চালাবো, তারা আরেকটা সেক্টর। তো ফেসবুকের একটা রিসেন্ট আপডেটের কথা বলি। ফেসবুক ভেরি রিসেন্টলি একটা আপডেট নিয়ে আসতেছে। এখনো আসে নাই, আসতেছে। ওই আপডেটে সে বলতেছে, "তোমার আর এখন টার্গেট করার দরকার নাই। আচ্ছা, তুমি এখন আর টার্গেট করবা না। তুমি আমাকে কনটেন্ট দিবা। আচ্ছা। তোমার কনটেন্ট দেখে আমি ডিসিশন নিব, আমি কার কাছে যাব।" দ্যাট ওকে। মিন্স আমার কনটেন্টে যদি কিওয়ার্ড না থাকে, আমার তাহলে রাইট কনটেন্ট পারসন এর কাছে যাবে যাবে না। না, রাইট। সো আমার কনটেন্টটাই হইতে হবে এমন যে গুগলের এআই পড়ে যেন বোঝে এই কনটেন্ট কার কাছে নিয়ে কার গেলে জন্য কার কাছে সে যাবে। আসলে প্রোডাক্ট পারচেজ করতে পারে। সো এটা হচ্ছে রিসেন্ট ফেসবুকের একটা আপডেট। সো আমরা আগে যখন কিওয়ার্ড নিয়ে কথা বলতাম, এসইওর নামটা আসতো, এখন ফেসবুকের নামটাও চলে আসে। আগে গুগলের নাম আসতো, এখন ফেসবুকের নামও চলে আসবে। ওকে, গুড। তাহলে আম যদি আমি অনেকগুলো কম্পিটিশন, তাহলে আমি ডিজিটাল মার্কেটিং শিখতে হলে আমার আসলে সবগুলো বিষয় অল্প, অল্প করে জানা উচিত? কোন একটাতে মাস্টারিং করা উচিত, নাকি টোটাল কম্পোনেন্ট গুলো সবগুলি জানা উচিত? মানে এইখানে ৩ টা কনসেপ্ট আছে। আচ্ছা, কিরকম? আপনি কি ধরনের মার্কেটার হবেন? ৩ ধরনের মার্কেটার বেসিক্যালি হওয়া যায়। আই শেপড মার্কেটার, টি শেপড মার্কেটার, এম শেপড মার্কেটার। সর্বনাশ! এগুলো মানে কি? আই শেপড মার্কেটার মানে আপনি একটা স্কিল শিখবেন, ইন ডেপথ এ শিখবেন। আচ্ছা। ফর এক্সাম্পল ফেসবুক অ্যাডস। হুম, হুম। টি শেপড মার্কেটার মানে একটা ইন ডেপথ স্কিল শিখবেন, পাশাপাশি আরো কিছু হরাইজন্টালি আপনি আরো কিছু নলেজ গেদার করবেন। হুম, হুম। আর এম শেপড ডিজিটাল মার্কেটিং মানে ৩ টা এম, ৩ টা বিষয়ে ইন ডেপথ শিখবেন। পাশাপাশি হরাইজন্টালি আরো অনেকগুলো জিনিস আপনি নলেজ রাখবেন। আচ্ছা, আমি বিগিনার। ওকে, আমি আমি কিচ্ছু জানি না ডিজিটাল মার্কেটিং। আমি সব জানি যে আচ্ছা Facebook কেমনি চালায়, শুনছি এগুলি কিওয়ার্ড আছে, এসইও আছে, এগুলি শুধু নাম শুনছি। রাইট, কিন্তু কেমনি করে জানি না। রাইট। তো আমার কি দিয়ে শুরু করা উচিত? আচ্ছা, আমরা তাহলে একটু সিমিলারিটি যদি খুঁজে বের করি, আই শেপটের আইটা কমন, টি শেপটেরও আইটা কমন, এম শেপটেরও আইটা কমন। তাহলে আমাদের আই দিয়েই শুরু করা উচিত। তা আই মানে কি? আই মানে হলো আমরা একটা স্কিলে ইন আচ্ছা, ডেপথে ঢুকবো। আচ্ছা। সেই তাহলে কোন স্কিলটাকে, স্কিলের রাইট, স্কিল তো এখন অনেকগুলি অনেকগুলো, কম্পোনেন্ট। রাইট। তো আমার ১ম কোন স্কিলটা শেখা উচিত? তাহলে আমাদের বোঝা বিগিনার। উচিত হুম। আমি এই স্কিলটাকে নিয়ে করব কি? এটা আমাকে ফার্স্ট অফ অল আনসার খুঁজে বের করতে হবে। আমি টাকা কামাই করতে চাই। মানে আমি এখন কি উপায়ে টাকা কামাই করব? এই প্রশ্নের আনসার লাগবে। আমি কি লোকাল মার্কেটে একটা কমার্স বিজনেস শুরু করব? হ্যাঁ। নাকি একটা ই-কমার্স বিজনেস শুরু করব? নাকি আমি ইন্টারন্যাশনাল মার্কেটে গিয়ে ক্লায়েন্টকে সার্ভিস দিব? আপনি ধরা যাক যে আমি লোকাল হুম, মার্কেটে আমি ডিজিটাল মার্কেটিং এজেন্সি ওকে। হিসেবে কাজ করব। যদি আমি সেটা লোকাল মার্কেটে কাজ করি, হুম। লোকাল মার্কেটের সবথেকে ডিমান্ডেবল টুলস হচ্ছে ফেসবুক অ্যাডস। আচ্ছা, তাহলে আমাকে ফেসবুক অ্যাডস নিয়েই কাজ করা উচিত বা ফেসবুক অ্যাডসটাই শেখা উচিত। সো আমি ফেসবুক অ্যাডস এর ইন ডেপথে চলে যাব। এটা হবে ওকে, আমার স্টার্টিং। ওকে। এখন ফেসবুক অ্যাডস শিখতে গিয়ে রিলেভেন্ট কিছু স্কিল মাথায় রাখা উচিত। আমি জাস্ট সাজেস্ট করতেছি। যেমন? সেটা হচ্ছে আমি যখন ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করা শুরু করব, হুম, হুম। তো ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করতে গেলে বেসিক্যালি বায়ার পার্সোনা বোঝা লাগে।
বায়ার পার্সোনা মানে কি? বায়ার পার্সোনা মানে হচ্ছে, আমরা যদি একটু এভাবে ভাবি যে যিনি মোবাইল ইউজ করে, আইফোন ইউজ করে, আমি একটা আইফোন সেল করার সময় ওনাকে টার্গেট করতেই পারি। উনি আইফোন ইউজ করে, সেকেন্ড আইফোনটা উনি কিনতে পারে, বা আইফোনের কাভার আমি ওনার কাছে সেল করতে পারি। অ্যাট দ্য সেম পয়েন্ট উনি রেস্টুরেন্টেও যায়, অ্যাট দ্য সেম পয়েন্ট উনি শপিংও করে। দ্যাট মিনস আমরা ডিজিটাল মার্কেট যারা ফেসবুক অ্যাডস দিয়ে কাজ করে, আমরা এভাবেই ভাবি, যিনি রেস্টুরেন্টে যায় উনিই বুঝি রেস্টুরেন্টে খায়, অথবা আমি রেস্টুরেন্ট কিওয়ার্ড দিলে মনে হয় শুধু রেস্টুরেন্টের প্রোডাক্টই সেল হবে। তো ব্যাপারটা হচ্ছে এভাবে ভাবতে হয়, যিনি শপিং করে উনিও কিন্তু রেস্টুরেন্টে যায়, আবার রাইট। যিনি রেস্টুরেন্টে যায় উনিও কিন্তু shopping শপিং করে। যিনি নর্থ সাউথে পড়ে উনিও কিন্তু রেস্টুরেন্টেও যায়, শপিংও করে, হুম, হুম, উনিও হয়তো আইফোন ইউজ করে। হুম। সো এই অ্যাঙ্গেলটা আমার মতে আর কি পার্সোনালি আমি বিলিভ করি যে ফেসবুক অ্যাডসের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমি বায়ার পার্সোনাটা বোঝা। ওই বায়ার পার্সোনা বুঝে আমার কন্টেন্ট মেক করা লাগে। বায়ার পার্সোনা মানে হচ্ছে বাইরের পার্সোনালিটি। পার্সোনালিটি, সে কি করে, কেমন, সে কি করে, সে তার সকাল চিন্তা থেকে ভাবনাটা কি, রাইট সারাদিন কি করে, কোথায় যায়, কি রাইট কেনে, কি পরে, কি খায়, রাইট এই সব কিছু। উনি সকাল থেকে রাত পর্যন্ত কি করে, এই হুম, পার্সোনালিটিটা বোঝা উচিত। হুম, হুম, ওইটার উপর বেস করেই কন্টেন্ট বানাতে হবে, হুম। ওইটার উপর বেস করেই টার্গেট করতে হবে। আচ্ছা, দুইটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে, এই বায়ার পার্সন আমি বোঝার জন্য কি করতে পারি? আচ্ছা, বায়ার পার্সোনা বোঝার জন্য গুগল সার্চ করলে প্রচুর ম্যাপিং টুলস পাওয়া যায়, আচ্ছা। টুলসও পাওয়া যায়, ইভেন কিছু ডায়াগ্রামও পাওয়া যায়। হুম, হুম। ওই ডায়াগ্রামগুলো নিয়ে কেউ যদি পড়াশোনা করে খুব ইজিলি উনি বায়ার পার্সোনা বায়ার পার্সনটা তৈরি করতে পারবে, জিনিসটা কি বুঝে জি, ফেলতে বুঝে পারবে ফেলতে পারবে, এবং কি করে ক্লাসিফিকেশন করতে হয় ক্লাসিফিকেশন করতে হয়, বায়ারের। বুঝে ফেলতে পারবে। ওকে। এটা হচ্ছে ফার্স্ট থিং। হুম, হুম। সেকেন্ড থিং হচ্ছে, একটা মিসকনসেপশন আছে মার্কেটে যে শাড়ি মেবি মেয়েরাই কিনে। আচ্ছা। না, শাড়ি শুধু মেয়েরা কিনে না, শাড়ি ছেলেও কিনতে পারে, আমিও কিনতে পারি, আপনিও কিনতে পারেন, যে কেউ কিনতে পারি। সো পয়েন্ট হচ্ছে আমি কার কাছে বিক্রি করতেছি, দ্যাট ইজ দ্য পয়েন্ট। আপনি নর্মাল একজন এন্টারপ্রেনারের কথা চিন্তা করেন, যিনি শাড়ি বিক্রি করবে ওনার মাইন্ডসেট হবে শাড়ি মেয়ের কাছেই বিক্রি করবে, নর্মাল মাইন্ডসেট। সো যেখানেই কম্পিটিশন বেশি সেখানেই কস্টিং বেশি, যেখানেই কম্পিটিশন বেশি ডিমান্ড তো অবশ্যই আছে দেখেই আমরা ওদিকে কিন্তু যাচ্ছি, মানে আমার বিক্রির বিক্রির হার কমবে। বিক্রির হার কমবে, আমার কস্টিং বাড়বে। সো এই মাইন্ডসেটটা গ্রো করতে হবে। আমি অবশ্যই মেয়েদেরকে টার্গেট করে শাড়ি বিক্রি করব, পাশাপাশি আমার টার্গেট থাকবে আরো কে কিনতে পারে, নিশ মার্কেটটা নিশ মার্কেটটা খুঁজে বের করতে হবে। এবং হাজবেন্ড ওয়াইফের জন্য কিনতে পারে, বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের জন্য কিনতে পারে, ভাই বোনের জন্য কিনতে পারে, জন্মদিনের উপহার, ফ্রেন্ড ঈদের বান্ধবীর জন্য, বন্ধু বান্ধবীর জন্য কিনতে পারে। স্পেশালি মানে জন্মদিন আর এই যে ওকেশন, স্পেশাল ওকেশন, ওকেশনস, ঈদ বা পূজা, এই সময় গিফট করে। যে কেউ যে কারোর জন্য কিনতেই পারে। তো এখানে ইমোশনালি একটু যদি কানেক্ট করা যায়, ফর এক্সাম্পল জাস্ট একটা কন্টেন্ট যদি আমরা বানাই যে আপনার মা লাস্ট কবে শাড়ি কিনছে, ওয়াইফকে তো সেদিনই কিনে দিলেন, মা লাস্ট কবে কিনছে, মা এখনো বা- ছেঁড়া শাড়িটাই পরে, পরে বা পুরনো পুরনো শাড়িটাই পরে। বাট বা উনি হয়তো মানে ছেলে দিচ্ছে এই জিনিসটা নাই, হয়তো প্রথম বেতন পেয়ে কিনে দিচ্ছে, হ্যাঁ 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 কিন্তু এখন আমার বেতন হ্যাঁ। অনেক বাড়ছে, সবকিছু বাট করছে, আমি কিন্তু আর ওই মাকে approach কিনে দেওয়া কিনে দেওয়া আর হয় নাই। হয় না। এটা না প্রত্যেকটা ছেলে রিয়েলাইজ করে, আসলেই তো মায়ের জন্মদিনে একটা মায়ের কিনে জন্মদিনে দিলাম। কিনে দিলাম, আমরা খালি ঈদের সময় কিনি Right, হয়তো বা, আচ্ছা right. মায়ের জন্য একটা শাড়ি, যে বাবার জন্য একটা পাঞ্জাবি, কিন্তু জন্মদিনও বা স্পেশাল কোনো অকেশনে বা মায়েরও তো পয়লা বৈশাখ করতে ইচ্ছা করতে করে। ইচ্ছা করে, রাইট। তো সিম্পলি এই টাচ পয়েন্ট গুলো যদি টাচ করা যায় অনেক ভালো সেল করা যায়। সো হ্যাঁ। অলওয়েজ মাথায় রাখতে হবে কম্পিটিশন থেকে বের হয়ে এসে নিশ মার্কেটটা কিভাবে, যারা হাটকে, রাইট, যারা হাটকে। তো এই জায়গাটা নিয়ে একটু কাজ করার স্কোপ আছে আর কি। তো এরকম কিছু স্ট্র্যাটেজিক্যাল পয়েন্ট আছে, আরো অনেক কিছু। সো এই স্ট্র্যাটেজিক্যাল পয়েন্ট গুলা পাশাপাশি শেখা উচিত। গুড। তার মানে হচ্ছে যে আমরা তো প্ল্যানগুলো করবি, কিন্তু তারপরে মাথার মধ্যে রাখতে হবে যে এই স্ট্র্যাটেজিগুলি, যে আমার এই প্রোডাক্টটা আমি এমন টাইমে প্লেসমেন্ট করবো, এমন ভাবে প্লেসিং করব যেখানে অন্য কেউ আর ভাবছে না যে শরৎকালেও মাকে দিতে পারি, রাইট। মাদার্স ডেতেও মাকে দিতে পারি। এখানে যে পয়েন্টটা, ফেসবুকে অ্যালগোরিদমটা কিন্তু এভাবেই বানানো, যেখানে কম্পিটিশন বেশি এখানে কস্টিং বেশি। আচ্ছা, এটাকে বলে অকশান। ওকে। অকশান, যে ফেসবুক অলওয়েজ অকশান করে, নিলাম করে সেও, ভাই তুমি কম্পিটিশনে ঢুকছো মানে বেশি পয়সা দিয়েই তোমাকে ফার্স্ট পজিশনটা নিতে হবে। সো এই জায়গাগুলো, অর্থাৎ আপনি যখন কেউ ফেসবুক মার্কেটিং শিখতে এসে সে টুলস শিখবে, এখন টুলস কিন্তু প্রত্যেকটা মানুষই শিখতেছে, টুলসের ইউজেস সেম, আমি যা ক্লিক করতেছি তুমিও তাই ক্লিক করতেছো। ডিফারেন্সিয়েশনটা কোথায়? ডিফারেন্সিয়েশনটা হচ্ছে স্ট্র্যাটেজিতে।
আরেকটা জিনিস মাথায় রাখা উচিত, যেটা আমরা মার্কেটিং করার সময় প্ল্যান করি, যে পপ অ্যান্ড পড, পয়েন্ট অফ প্যারিটি, পয়েন্ট অফ ডিফারেন্সিয়েশন। মানে কি? পয়েন্ট অফ, একটা চমৎকার এক্সাম্পল দিই আমি আপনাকে। ধরেন আপনি একটা ব্যাংকের মালিক। হুম হুম এখন একটা ব্যাংকের মালিক হিসেবে আপনি কি করতে পারেন? কয়েকটা ব্রাঞ্চ দিতে পারেন, এটিএম বুথ দিতে পারেন, ক্যাশ ম্যানেজ করার জন্য মানুষ রাখতে পারেন, আপনি হয়তো এটিএম কার্ডের ব্যবস্থা করতে পারেন, গেটে একজন গার্ড রাখতে পারেন। কমন জিনিস, প্রত্যেকটা ব্যাংকই করতেছে, কমন, ভেরি সিমিলার। এই হলো পয়েন্ট অফ প্যারিটি। দ্যাট মিনস আপনি যখনই একটা বিজনেস করবেন, মাথায় রাখতে হবে বাদ বাকি সবাই যা করতেছে আমাকে তা করতেই হবে, নইলে আমি কাস্টমার আনতে পারবো না। আর পড মানে হইলো বাকিরা কি করতেছে না সেটাও আমার করতে হবে। এবার আপনি চিন্তা করলেন, একটা মানুষ 1 লাখ টাকা তোলে, 5 লাখ টাকা তোলে, রিস্কের ব্যাপার। কিন্তু সে যে বাসা থেকে, ব্যাংক থেকে টাকা নিয়ে বাসায় যাবে, খুব রিস্কি একটা জিনিস। আমি বাসায় হোম ডেলিভারি দিব, টাকা আমি ব্রিফকেসে করে তাকে সিকিউরিটি গার্ড সহ হোম ডেলিভারি দিব, অথবা তার কোথায় টাকাটা দরকার সেইখানে দিয়ে আসবো। এই হলো পড। সো প্রত্যেকটা বিজনেসকে, আমি অন্টারপ্রেনারশিপের দিক থেকে কথা বলতেছি, সো প্রত্যেকটা অন্টারপ্রেনার যদি ফেসবুক মার্কেটিং শিখে, ইভেন যিনি ফেসবুক মার্কেটিং শিখবেন উনি আলটিমেটলি সার্ভিস কিন্তু সেল করবেন অন্টারপ্রেনারের কাছেই। সো উনি বা অন্টারপ্রেনার যেই আমাদের পডকাস্ট দেখবে, দুজনের কাছে আমার সাজেশন বা রিকোয়েস্ট, আপনি পপ নিয়ে সবাই কাজ করতেছি আমরা, কমন জিনিস তো লাগবেই ভাই। কমন জিনিস লাগবেই। আপনি ওই বিজনেসে পড কিভাবে অ্যাপ্লাই করা যায় সেটা অন্যরা যা দেখেন, করছে না আপনি তা দিচ্ছেন তা কিনা। দিচ্ছেন। Then আমার একটা, আপনি আপনাকে কি করে ডিফারেন্ট করে রাইট প্রেজেন্ট করবেন রাইট, আমার একটা যারা ক্লায়েন্ট, হাটকে। যারা হাটকে, রাইট। আমার একটা ক্লায়েন্টের এক্সাম্পল দিই। আমার একটা ক্লায়েন্ট পেন ড্রাইভ সেল করে, পেন ড্রাইভ, খুবই সিম্পল জিনিস। বাট উনি যেটা করছেন, ভ্যালু অ্যাড করছেন। সবাই পেন ড্রাইভ বেচে 400 টাকা, উনি যেটা করেন পেন ড্রাইভ বেচেন 3000 টাকা। একটা ভ্যালু এডিশন। জাস্ট ভ্যালু এডিশনটা কি? উনি পেন ড্রাইভের ভেতর এসেনশিয়াল কিছু সফটওয়্যার দিয়ে দিচ্ছেন, যে সফটওয়্যারগুলোর এই কি সহ পাওয়া যায়, আচ্ছা ভ্যালিড কিছু সফটওয়্যার, এবং প্রত্যেকটা অন্টারপ্রেনার, ফ্রিল্যান্সার যারা সিকিউরিটি চায় নিজেদের পিসির, প্রত্যেকের জন্য দরকার সফটওয়্যারগুলা। এবং উনি এটাও বলে দিচ্ছেন এই পেন ড্রাইভ আসলে এমনভাবে রুট করা হয়েছে যেটা আসলে চাইলেও কেউ এই প্রোডাক্টগুলো ডিলিট করতে পারবে না, ওকে এটা লাইফ টাইম তোমার এখানে থেকে যাবে। থেকে যাবে। আচ্ছা এখন সফটওয়্যার তো কপি অ্যান্ড পেস্ট, উনি তো প্রত্যেকবার সফটওয়্যার কিনছেন না, কপি করতেছেন, পেস্ট করতেছেন, কিওয়ার্ড জেনারেট করতেছেন। সো 400 টাকার পেন ড্রাইভ 3000 টাকায় সেল করতেছেন, এটা একটা অ্যাপ্রোচ। কিন্তু পড, সবাই পেন ড্রাইভ বেচতেছেন, উনিও পেন ড্রাইভ বেচতেছেন। আরেকটা জিনিস, ওনাকে আমি আরেকটা কথা বলছি, আরেকটা পড আপনি অ্যাপ্লাই করেন। আরেকটা পড কি? এখন আপনি ইন জেনারেল সবার কাছে সফটওয়্যার বেচতেছেন, বেচেন, কোনো সমস্যা নেই। পাশাপাশি পেইন পয়েন্ট খোঁজেন। ফ্রিল্যান্সারদের হিউজ প্রবলেম আছে, তাদের অ্যাকাউন্ট হ্যাক হয়, তাদের ডলার চুরি হয়ে যায়, পিসিতে কেউ এসে ম্যালওয়্যার ছেড়ে দিয়ে যায়। আপনি আরো কিছু টুল সেট করেন, এগুলার সাথে ফ্রিল্যান্সার মার্কেট টার্গেট করে আলাদা কমিউনিকেশন করেন, তাহলে ফ্রিল্যান্সাররা আলাদা নজরে আপনাকে দেখবে। আপুদের ইউজ সিকিউরিটির একটা ব্যাপার আছে, ওনার পার্সোনাল ডাটা চলে যাচ্ছে, এই হচ্ছে, হ্যাক হচ্ছে, স্পেশালি ফেসবুক আইডি হ্যাক হয়ে যাচ্ছে। উনি কি করতে পারে, আরো কিছু টুল সেট করেন, করে ওনাকে টার্গেট করেন, আপুকে। আপু আরো স্পেশালি আপনাকে দেখবে। একজন চাকরিজীবী, হয়তো কোনো কোম্পানির অনেক হিউজ ডাটা, ওনার কম্পিউটার যদি হ্যাক হয়, পিসি যদি হ্যাক হয়, ওনার চাকরি কিন্তু চলে যাবে পরদিন। সো ওনার জন্য কিছু টুলস আনেন, ওনাকে স্পেসিফিক টার্গেট করেন, তাহলে আপনার অনেকগুলো মার্কেট ক্রিয়েট হইলো। আমাদের জেনারেল মার্কেট জেনারেলের জায়গায় রয়ে গেল, ফ্রিল্যান্সারদের জন্য আলাদা মার্কেট তৈরি হইলো, আপুমনিদের আলাদা মার্কেট, যারা বিজনেস করে তাদের আলাদা মার্কেট। এইভাবে পড মানে একটু ডিফারেন্ট চিন্তা ভাবনা করতে হবে। সো যারাই ফেসবুক মার্কেটিং করবো, আমরা শিখবো, হোয়াট এভার, ডিজিটাল মার্কেটিং হোক, ফেসবুক মার্কেটিং হোক, গুগল অ্যাডস হোক, আমরা মাথায় রাখবো সবাই যা করতেছে তা তো আমরা করবই, আরো ডিফারেন্ট কি করা যায়, আরো ডিফারেন্ট কি করা যায়। সো আমার মনে হয় এই জিনিসগুলো একটু মাথায় রাখতে পারলে ভালো করতে পারবে সবাই। আচ্ছা তো উনি বলছেন যে 3টা জিনিস শেখা উচিত। একটা তো হলো যে বলছিলেন এই ফেসবুক জি, মার্কেটিংটা শেখা। আর কি বাকি দুটো? আচ্ছা, আমরা একটা কথা বললাম এসইও, ফার্স্টে বললাম রাইট। এসইও। হুম দেন উনি বাংলাদেশের স্কোপে ফেসবুক মার্কেটিংটা হুম শিখতে পারেন। হুম হুম এরপরে নেক্সট ডিমান্ডেবল যেই টুলস বাংলাদেশে বা যেই প্ল্যাটফর্ম, সেটা হচ্ছে গুগল অ্যাডস, ওকে সব থেকে ডিমান্ডেবল। হুম হুম এই গুগল অ্যাডসের আবার দুইটা ডিমান্ডের জায়গা আছে। একটা হইলো আমরা যখন গুগলে সার্চ করি, স্টার্টিং এ আমাদেরকে 3টা ওয়েব দেখায়, এইটা একটা। আর আরেকটা হচ্ছে ইউটিউব মার্কেটিং। ইউটিউবের ভেতরেই কিন্তু আমরা প্রত্যেকটা ভিডিওর মাঝখানে অ্যাড দেখতে পাই, প্রত্যেকটা রাইট। ভিডিওর মাঝখানে। হুম সো এটাও কিন্তু গুগল অ্যাডসই, আপনাকে অনেকেই জানে না।
অনেকে ভাবে ইউটিউব মার্কেটিং হয়তো আলাদা জিনিস। তো এটা বেসিক্যালি গুগল গুগলেরই অ্যাড ম্যানেজার থেকে গুগল অ্যাড ম্যানেজার থেকেই থেকে আমরা এটা হয়। দিতে পারি। যেহেতু আমরা জানি ইউটিউব গুগলেরই প্রোডাক্ট, সো গুগল থেকে আমরা এই অ্যাডটা রান করতে পারি। সো সেকেন্ড হচ্ছে আপনি যদি ডিজিটাল মার্কেটার হিসেবে মার্কেটে নিজেকে তুলে ধরতে চান, আপনি গুগল অ্যাডস শিখতে পারেন। তবে বাংলাদেশে গুগল অ্যাডসের ডিমান্ডটা খুবই লো, খুবই লো। কেন? কারণ অনেক এক্সপেন্সিভ, আচ্ছা। এক্সপেন্সিভ। এবং আমরা বাংলাদেশে ওই গুগল সার্চ করে মানে বাইং এ আসলে এখনো ইউজ টু হতে পারি নাই। এই কারণে গুগল অ্যাডস এর ডিমান্ডটা বাংলাদেশে কিছুটা কম। আর নেক্সট যদি আপনি কোনো টুল শিখতে চান, আমি আপনাকে বলবো টিকটক মার্কেটিং শিখেন। আচ্ছা, যদিও আমরা টিকটক মার্কেটিং রাইট, এটা কিরকম? যদিও আমরা টিকটককে খুবই নেগেটিভ হ্যাঁ, মানে স্পেক্ট টিকটক থেকে আমরা দেখি। নাচ গান করি, রাইট, করে রাইট, ফাইজলামি এটা দেখি। তো রাইট। এটার মধ্যে মার্কেটিং আসলো কোথা আচ্ছা, থেকে? এখন ফ্যাক্ট হচ্ছে যিনি নাচ গান করতেছেন উনি তো একজন অডিয়েন্স দিন শেষে। হুম, উনি কেনাকাটা করেন দিন শেষে। হুম। So আপনি জেনে অবাক হবেন ইউএসএ তে টিকটক মার্কেটিং মানে এখন ইউএস এর ক্লায়েন্টরা আমাদের কাছ থেকে একটা সময় তারা গুগল অ্যাডস চাইতো, এখন তারা গুগল অ্যাডস এর পাশাপাশি টিকটক অ্যাডস চায়। এতটা ডিমান্ডেবল এখন। তারপরে টিকটকের জন্য কন্টেন্ট ক্রিয়েশন সেটা বলছেন নাকি টিকটকের ভিতরে আমরা বিজ্ঞাপন? বলছি টিকটকের ভেতরে বিজ্ঞাপন, ওকে। টিকটকের ভেতরে বিজ্ঞাপন। হুম, হুম। ইভেন কন্টেন্ট আপনার ক্রিয়েট করা উচিত। এটা তো নরমালি যেমন আমাদের অনেক ইনফ্লুয়েন্সার আছে, তারা তো যেটা করে বিভিন্ন রকম করে মাঝখান দিয়ে একটা জি। প্রোডাক্টের একটা ওটা হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং। রাইট। আর আমি যেটা বলছি, আমরা ফর এক্সাম্পল টিকটকে কারা কসমেটিক্স পছন্দ করে, আচ্ছা। টিকটকে কারা শপিং করতে পছন্দ করে, হুম। টিকটক এগুলোর ডাটা ম্যানেজ করতেছে, হুম, হুম। কারা কিভাবে কি লাইফস্টাইল লিড করতেছে, আবার টিকটকের কাছে এরকম ডেটা আছে। টিকটকের কাছে ডেটা আছে। এই ডেটা আমাদের নেওয়ার উপায় কি? মানে এই পাওয়ার এই উপায় ডেটা কি? আমরা পাবো না, এই ডেটা আমরা পাবো না। আমরা যেটা করতে পারবো, এই ডেটাকে বেস করে স্পেসিফিক ওই টার্গেটেড অডিয়েন্সকে টার্গেট করে কোনো এক ক্রিয়েটরের ভিডিওর মাঝখানে আমরা অ্যাড দেখাতে পারবো। আচ্ছা। ফর এক্সাম্পল আমি একটু গুগল মানে ইউটিউবের মতন অনেকটা। আমি একটু ইউটিউবের এক্সাম্পলটা দিই, তাহলে আপনি আমাদের অডিয়েন্স একটু বুঝতে সুবিধা হবে অডিয়েন্সের। ইউটিউবে একটা মজার জিনিস আছে। আপনি শাড়ি সেল করবেন ইউটিউবে, ধরুন আপনি শাড়ি সেল করবেন। হুম, হুম। শাড়ির টার্গেট কাস্টমার কারা? যারা ওই মেকআপ, লাইফস্টাইল রিলেটেড ইনফ্লুয়েন্সারদেরকে ফলো করে তারা। আমরা কিন্তু চাইলে একটা স্পেসিফিক ইউটিউব চ্যানেলের যে সাবস্ক্রাইবার তাদেরকে টার্গেট করে ক্যাম্পেইন রান করতে পারি। রিসেন্টলি আমার কাছে একটা ক্লায়েন্ট আসছে, তারা বিসিএস কোচিং চালায়। আচ্ছা। তো তারা বলল, ভাই আমরা অনেক ট্রাই করছি, ফেসবুকে খুব একটা সুবিধা করতে পারতেছে না। তো আমি বললাম আপনারা ওরা কি চায়? মানে কি করতে ওরা চায়? চায় তাদের ব্র্যান্ডটাকে মানুষ চিনুক, আচ্ছা। বাট তারা চেনাইতে পারতেছে না। হুম। তো আমি বললাম, দেখেন আপনাদের নিশ বিজনেস, অর্থাৎ ফেসবুকে আসলে কোনো কিওয়ার্ড নাই যেখানে বিসিএস লিখে সার্চ করলে ফেসবুক বের করে দিবে, নাই। আমরা যেটা করতে পারি, বিভিন্ন ইউনিভার্সিটি গুলোকে টার্গেট করতে পারি, রাইট। যেহেতু ইউনিভার্সিটির ছেলেপেলেরাই পাস BCS এ করার পরে যায়। তারা বিসিএস এ যাবে। হ্যাঁ। আমরা একটা ভালো অপশন দিলাম তাদেরকে। আপনি একটা কাজ করেন, ইউটিউবে যান, বিসিএস কোচিং এর কতগুলো ইউটিউব চ্যানেল আছে খুঁজে বের করেন, বিসিএস নিয়ে মোটিভেশন দেয় কারা কারা আছে খুঁজে বের করেন, এবং বিসিএস নিয়ে পড়াশোনা করে কারা কারা খুঁজে বের করেন, প্লাস চাকরি মার্কেট নিয়ে কাজ করে কারা, সবগুলো চ্যানেলকে একসাথে করেন। ওই চ্যানেলের প্রত্যেকটা সাবস্ক্রাইবার হচ্ছে আপনার টার্গেট কাস্টমার। এরা চাকরি মার্কেটে ইন্টারেস্ট রাখে দেখেই এই এটা চ্যানেলটা ফলো সাবস্ক্রাইব করে। করছে। রাইট। তার বিসিএস ইন্টারেস্ট আছে দেখেই উমুকতম ব্যাচের বিসিএস এর বড় ভাই গেছে ফলো করে, তার মোটিভেশন সে নেয়। আমরা সিম্পলি ওই অডিয়েন্সটাকে টার্গেট করব এন্ড আমরা কিছু ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করব। আপনাদের যে ইউএসপি আছে, আপনার যে পড আছে, সেগুলো তুলে ধরবো। ওখান থেকে ট্রাফিক আমরা ওয়েবে পাঠাবো, এন্ড ওয়েবে আমার গুগল অ্যানালিটিক্স অ্যাড করা আছে। আমি ওয়েব থেকে ডাটা গুগল অ্যানালিটিক্সে পাবো, গুগল অ্যানালিটিক্স থেকে ডাটা এনে ফেসবুকে রিটার্গেট করব, দেন সেল করব। সো শুরুতেই যেটা বলতেছিলাম, বুস্টিং ইজ নট মানে এভরিথিং। বুস্টিং ইজ দ্য পার্ট অফ ডিজিটাল মার্কেটিং এন্ড ভেরি লিটল পার্ট, ভেরি লিটল, তিনজনের রান্নার মতো। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। এটা মানে খুবই ইন্টারেস্টিং। সো আমি একজন বিগিনার হিসেবে আমার ফেসবুক মার্কেটিংটা শেখা দরকার, সেটা সার্চ ইঞ্জিন অপটিমাইজ সেরকম। আচ্ছা, আরেকটা ব্যাপার যেটা জানতে চাই যে এটা তো অর্গানিক বললেন। অর্গানিকের বাইরে গিয়ে আমি যদি চাই যে না ভাই আমি টাকা পয়সা খরচ করে বিভিন্ন টুলস ইউজ করে আমি করতে চাই, সেক্ষেত্রে আমার কি করা উচিত? আচ্ছা, সো ফেসবুক অ্যাডসটাকে আমরা দুইটা ভাগে ভাগ করছিলাম, একটা হচ্ছে অর্গানিক, একটা হচ্ছে পেইড। অর্গানিক যেটা, সেটা হলো বেসিক্যালি কন্টেন্ট মার্কেটিং। হুম, কন্টেন্ট মার্কেটিং অনেক রকম হতে পারে। আমি আমার কথাই বলি, আমি নিজে প্রচুর কন্টেন্ট বানাই। আমার ভেরি রিসেন্টলি আমি ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে একটা ভিডিও বানাইছিলাম, অলমোস্ট 8 লাখ মানুষ দেখছে ওই ভিডিওটা। আচ্ছা। তো আমি চাইলে হয়তো ওই ভিডিওর মাঝখানে একটা প্রোডাক্ট সেল করতে পারতাম, বা হোয়াট এভার একটা একটা বিজ্ঞাপন একটা দেওয়া প্রমোশন আমি করতে পারতাম।
তো এইভাবে প্রায় সময় আমরা অনেক অফার পাই এবং অনেক বিজনেসের সাথে কাজ করি, মাঝে মাঝে প্রমোট করে দিই, ওনাদের অনেক প্রোডাক্ট সেল হয়ে যায়, ওনারা আমাদেরকে হয়তো কিছু গিফট পাঠাই দেয়। সো এটা একটা ফর্ম অফ অর্গানিক মার্কেটিং। আমাদের একটা গ্রুপ থাকতে পারে, আমরা একটা গ্রুপ ইউজ করতে পারি। এখন আপনি যদি টি শার্টের প্রতি ইন্টারেস্ট রাখেন, আপনি যে ব্লেজারের প্রতি ইন্টারেস্ট রাখেন, খুব স্বাভাবিকভাবে আপনি ব্লেজার কি নতুন মডেল আসলো, কোন কালারটা এখন মার্কেটে ট্রেন্ডে আছে, কোন শেপটা এখন মার্কেটে চলতেছে, অমুক ইনফ্লুয়েন্সার কি পড়তেছে, এটার ইন্টারেস্ট আসলে আমাদের থাকে। সো আপনি ব্লেজার নিয়ে একটা গ্রুপ বানাইতে পারেন, ফেসবুক গ্রুপ, সিম্পলি ফেসবুক গ্রুপ। ওই গ্রুপের নাম আপনি দিতে পারেন, ফর এক্সাম্পল আপনার বিজনেসের নাম হচ্ছে ব্লেজার অ্যান্ড কো। এখন আপনি নাম ব্লেজার অ্যান্ড কো দিতে পারেন চাইলে, কিন্তু ব্লেজার অ্যান্ড কো নাম দিলে যেটা হবে, অডিয়েন্স জয়েন হবে না। কারণ ইভেন আপনার ফ্রেন্ডই জয়েন হবে না। কারণ সে ভাববে আমি যাব, আর সে বিজ্ঞাপন শুধু ওখানে ওই ব্লেজারই সেল করবে, ওর পার্সোনাল একটা প্রপার্টি, আমি গিয়ে কি করব? কাইন্ড অফ প্রাইভেট ইউনিভার্সিটি, ঢুকতে দিবে না বা সে ঢুকতে চাইবে না। আমাদেরকে পাবলিক ইউনিভার্সিটির মতো চিন্তা করতে হবে। আমরা হয়তো একটা গ্রুপ বানাইতে পারি যে ব্লেজার লাভার্স ইন বাংলাদেশ। তখন মানুষ চিন্তা করবে আমার তো ব্লেজারের প্রতি শখ আছে, মেবি ব্লেজার কমিউনিটি এটা, যারা ব্লেজার, যেমন বাইকের কমিউনিটি আছে আলাদা, Exactly, ওটা লাখো লাখো মানুষ, লাখ মানুষ ওগুলি ফলো করে। আইফোনের কমিউনিটি আছে আলাদা, Exactly, প্রতিটা ফোনেরই রাইট Xiaomi ফোন বলি, Right. OnePlus বলি, এবং আবার মডেল ধরে ধরে রাইট রাইট। তো এক্স্যাক্টলি এই কাজটাই করতে হবে। আমরা একটা কমিউনিটি বানাইতে পারি, তো মানুষ আসবে, আমরা কন্টেস্ট করতে পারি, কন্টেস্টে জিতলে এনগেজমেন্ট। এনগেজমেন্ট, এই এনগেজমেন্ট এবং কন্টেন্ট বানাতে থাকলে শেয়ার হয়। আমরা মাঝে মাঝে কন্টেস্ট করতে পারি যে তোমার কাজ হলো 3 জনকে মেনশন দেয়া, একটা শেয়ার করা, পুরস্কার বাবা এইটা, ওখান থেকে আস্তে আস্তে গ্রুপটা বড় হয়। এটা তো আমরা ধরুন লোকাল মার্কেটের জন্য জি, এই কাজগুলো করলাম, আমি সার্ভিস দিলাম। জি। আচ্ছা, আরেকটা তো জিনিস আমরা জানি যে ডিজিটাল মার্কেটিং শুনলে বিদেশ থেকে ডলার পাওয়া যায়। হ্যাঁ, এই যে আপওয়ার্কে, ফাইবারে জি। প্রচুর হাজার হাজার ডলার পাওয়া যায়। রাইট। তো আমি ডলার আয় করতে চাই, আমাকে কি করতে হবে বলেন? আমি কিছুই জানি না। আচ্ছা, হ্যাঁ, কিন্তু আমি ডলার আয় করতে চাই। এরকম হাজার হাজার ডলার শুনছি, 6 মাস শিখছে, 6 মাস পরেই $1000 করে পায় পার মাসে। রাইট আবার $1000 দরকার। রাইট কি রাইট। করব? তো এইখানে আসলে আমরা যতটা শুনি ততটা ঘটে না, যতটা আমরা শুনি হ্যাঁ, হ্যাঁ, কি ততটা বলেন? আসলে ঘটনা। এখানে একটা স্ক্রিনশট খেলা আছে, কিরকম? ওইদিকে আমরা না যাই, একটু কন্ট্রোভার্সারি হয়ে যেতে পারে। আচ্ছা, যে মানে আমি হ্যাঁ যদি জেনুইনলি আমি চাই হ্যাঁ যে না ফাইবারে হোক, হুম। এতে হোক, আমি কাজ করে আমি টাকা আয় করতে চাই ডিজিটাল মার্কেটিং শিখে। আর কি করতে হবে? কি আচ্ছা, কি করতে পারি? কোথায় শিখতে পারি? কি শিখতে পারি? আমরা যখন দেশের বাইরে কাজ করার চিন্তা করি, জি। অথবা আমরা যখন মার্কেট প্লেসে, এখানে 2টা পয়েন্ট। একটা হচ্ছে আপনি মার্কেট প্লেসে কাজ করতে পারেন, একটা মার্কেট প্লেসের বাইরেও কাজ করতে পারেন। আচ্ছা, মার্কেট প্লেস মানে কি? মার্কেট প্লেস মানে হলো কাইন্ড অফ একটা প্ল্যাটফর্ম, আচ্ছা, যেই প্ল্যাটফর্মের কাজ হলো বায়ার এন্ড সেলারকে একসাথে কানেক্টেড করে দেয়া, মানে আমি আমার সার্ভিসটা যেন বায়ার এন্ডে পৌঁছাতে পারি, আর মাঝখানে এবং প্ল্যাটফর্ম পেমেন্টের জন্য আমি রিসিভ করতে পারি, করতে পারি। মাঝখানে ট্রাস্টেড একটা সোর্স থাকলো। আচ্ছা, এটাকেই বলে ফাইবার বা আপওয়ার্ক। আচ্ছা, এরা দুইজন হচ্ছে কম্পিউটার মার্কেট প্ল্যাটফর্ম। প্লেস, রাইট? ওকে, ওকে। সো আমরা চাইলে প্রথমত একটা মার্কেট প্লেসে আনলিস্টেড হতে পারি, অ্যান্ড আমি কি প্রোডাক্ট সেল করব, প্রোডাক্ট তো না অ্যাকচুয়ালি, আমি কি সার্ভিস। সার্ভিস সেল করব, হুম, হুম। ওইটা আমি ডিসিশন নিতে পারি। এখন এই ডিসিশনটা নেয়ার আগে যারা আসলে পড়াশোনা করে যায়, তারা ফার্স্ট অফ অল ডিফাইন করে ফেলে সে কোন নিশ নিয়ে কাজ করবে, সে কোন ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করবে। ফর এক্সাম্পল, হুম। আমি শুধুমাত্র সার্ভার সাইড ট্র্যাকিং এ করব, এটাই আমার নিশ। আচ্ছা। স্পেসিফিক পুরো ডিজিটাল মার্কেটিং এর ভেতরে এই ছোট্ট কাজটাই আমি করব, হুম, হুম। শুধু সার্ভার সাইড ট্র্যাকিং করব। এই জিনিসটা কি? আমরা একটু আগে এক্সপ্লেইন করছিলাম যে আমাদের কাছ থেকে গুগল আমাদেরকে এখন আর ডেটা ডেটা দিতে চায়। দিচ্ছে না, থার্ড পার্টিকে ডেটা দিচ্ছে এই না, ডেটাটা কালেক্ট করা। কালেক্ট করা, রাইট? এই ওয়েটা আমরা প্রসেসটা রেডি করতে পারি। হুম, হুম। আরেকটা হচ্ছে কোন ইন্ডাস্ট্রির ডেটা লাগে। ফর আচ্ছা। এক্সাম্পল, ই কমার্স ইন্ডাস্ট্রির ডেটা লাগে। ই কমার্স ইন্ডাস্ট্রি আবার অনেক বড়, এর মধ্যে আমরা সিলেক্ট করতে পারি আমি পেট বিজনেস নিয়ে কাজ করব, যারা পেট রিলেটেড ই কমার্স বিজনেস গুলো আছে তাদেরকেই আমি সার্ভিস দিব। হুম। প্রথমত এই জিনিসগুলো আমরা ডিসিশন নিয়ে ফেলি, কারণ ইন্টারন্যাশনাল মার্কেটের অ্যাপ্রোচটা আবার একটু ডিফারেন্ট টাইপের। তারা খুব পছন্দ করে আপনি যেটা করেন ওইটাই বারবার করেন। আচ্ছা, এই যে আমি শুনি যে আপনার ফাইবারে বা আপওয়ার্কে গ্রাফিক্স এর কাজ জি। করে, অ্যানিমেশনের কাজ করে। তারপরে আবার শুনি যে অনেকে বিভিন্ন রকম লেখা অনুবাদ করে দেয় রাইট। বা লেখা লিখে দেয়। এটা লিখে $10, $15 লিখলে পরেই $20-25 পর্যন্ত পায়। এটা কি? এটা করার উপায় কি? আচ্ছা, এটা করার সিম্পল উপায় হলো প্রথমত আপনি ডিসিশন নিয়ে নিলেন আমি এই নিশ এই ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করব।
দেন ফাইবারে চলে গেলেন, আপওয়ার্কে চলে গেলেন, আরো প্ল্যাটফর্ম আছে। ফর এক্সাম্পল freelancers.com আছে। কোনো একটা প্ল্যাটফর্মে আপনি নিজের প্রোফাইল ক্রিয়েট করলেন। আমি তো সবগুলি যদি করতে চাই হ্যাঁ, করতে পারবো? সবগুলোতে করতে পারবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা আমরা সবগুলা প্ল্যাটফর্মে প্রোফাইল ক্রিয়েট করতে পারবো। আচ্ছা, এটা করার জন্য কি আমাকে কোনো টাকা পয়সা দিতে হবে? কিচ্ছু লাগবে না, কিছু করতে হবে? অ্যাবসলিউটলি ফ্রি। প্রোফাইল আচ্ছা, ক্রিয়েট করা অ্যাবসলিউটলি ফ্রি। মানে জটিল কোনো কিছু না। কোনো কিছু না। আচ্ছা, সিম্পলি করার পরে আপনার তারপরে যদি আমি কাজ পাবো কিভাবে? আচ্ছা, তো এখানে আমরা আগেই বললাম যে বায়ার সেলারের মিলন মেলা। রাইট। প্ল্যাটফর্মের কাজ হলো বায়ারকে খুঁজে আনা, সেলারকে খুঁজে আনা। তাই না? আমরা হচ্ছে সেলার, আমরা বিক্রি করি। সো বায়াররা যেটা করে, ফর এক্সাম্পল ইউএস এর একজন ক্লায়েন্ট বা একজন এন্টারপ্রেনার, তার একটা লোগো ডিজাইন দরকার। রাইট। লোগো ডিজাইন দরকার। হুম, হুম। এবার সে দেখে তার দেশে একটা লোগো ডিজাইন করাইতে গেলে $500 দেয়া লাগে। এবং সে জানে বাংলাদেশে এমন এমন কিছু ছেলেপেলে আছে যে $5 দিলেও করে দেয়। মোটামুটি অন এভারেজ $10, $15, $20 দিলে তারা কাজ করে দেয়। তখন সে চলে আসে আপওয়ার্কে, সেখানে জব পোস্ট করে। সে চলে আসে ফাইবারে, সেখানে জব পোস্ট করে যে এমন এমন একটা লোগো আমার ডিজাইন করতে হবে। সে তার কিওয়ার্ড গুলা দিয়ে দেয় বা তার ডেসক্রিপশনটা দিয়ে দেয়। আমরা যাই, জব পোস্টটা দেখি, পড়ি। যদি আমার মনে হয় এটার জন্য আমি ক্যাপাবল, এবং যদি আমার পোর্টফোলিও থাকে মাস্ট, কারণ ওরা কিন্তু পোর্টফোলিও না দেখে কখনোই কাজ দেয় না। দেন আমরা সিম্পলি অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই করার পর সে আমার প্রোফাইল, পোর্টফোলিও সবকিছু দেখে। না কিন্তু আমি তো নতুন, আমার তো ধরেন পোর্টফোলিও হ্যাঁ, তৈরি হয়নি, কোনো কিছু তৈরি হয়নি। আর আপওয়ার্কে ফাইবারে তো লাখ লাখ মানুষ, রাইট, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, থাইল্যান্ড সবাই করতেছে। তো আমি রাইট। কি করে কাজ পাবো? মানে আমাকে কেন দিবে? মানে আচ্ছা, বা কাজ পাওয়ার উপায়টা কি? এইখানে যে নেগেটিভ স্পেক্টটা সেটা হচ্ছে, আমরা বাংলাদেশে যেমন এভাবে চিন্তা করি, এর তো এক্সপেরিয়েন্স নাই, হুম, এর সাথে আমার কোনো কাজ নাই, হুম। এরাও এভাবে। তাহলে এখান থেকে আমরা যেটা বুঝলাম, নতুনদের আসলে রাইট নাও নতুনদের মার্কেট প্লেসে চান্সেসটা খুবই কম। তাহলে উপায়? কোনো উপায় নাই, কোনো উপায় নাই। উপায় হচ্ছে একটাই, অ্যাপ্লাই করতে থাকো, করতে থাকো, করতে থাকো। ইটস অল অ্যাবাউট লাক। হ্যাঁ, তাহলে 6 তো মাস, ফ্রাস্ট্রেটেড হয়ে 1 যাবো। বছর, 2 বছর, ও মাই গড! এরকম একটা মোমেন্ট তাকে ওয়েট করা লাগে একটা কাজ পাওয়ার জন্য। আচ্ছা, এইটার একটা অল্টারনেট সলিউশন আসছে, যেটাকে আমরা বলি আউট অফ মার্কেট প্লেস। আচ্ছা, এটা আউট অফ জিনিসটা কি? মার্কেট প্লেস। তো আউট অফ মার্কেট প্লেস আমরা যেটা করি, আমরা কোল্ড ইমেইলিং করি। এখন হোয়াট ইজ কোল্ড ইমেল? আমরা ইমেল মার্কেটিং অনেকে শুনছি। হুম, হুম। সো ইমেল মার্কেটিং কাইন্ড অফ স্প্যামিং এর মতো বিভিন্ন ব্র্যান্ড গুলো হয়তো আমাদের কাছে প্রতিদিন পৌঁছে পাঠায়, যায়। প্রতিদিন ওটা সব প্রতিদিন স্প্যামে আসে। যায়, স্প্যাম থেকে রাইট, শেষ হয়ে যায়। রাইট। হ্যাঁ, স্প্যামে আসে, স্প্যামে পড়ে থাকে। রাইট। আর কোল্ড ইমেল আউটরিচ হলো, আমরা আমাদের টার্গেটেড যে সমস্ত অডিয়েন্স খুঁজে বের করি রিসার্চ করে, তাদের লিড জেনারেট করি। লিড জেনারেট করার পর মানে এটার জন্য আবার টুলস আছে। টুলস আছে আলাদা, তাহলে তো ওগুলি শিখতে হবে। অনেকগুলো টুলস, সবই শিখতে হবে। আচ্ছা। লিড জেনারেট করি। হুম, হুম। লিড জেনারেট করার পর আমরা তার কাছে মেইল পাঠাই। এখন আপনি যখন একটা নরমাল, মানে আমরা যখন কোল্ড ইমেইলিং করি, এটা বিজনেস পার্সপেক্টিভ থেকে করি। সো এটার অনেক কমপ্লেক্স একটা প্রসেস, আমি ক্লিয়ার করতেছি। এটার জন্য প্রথমে আপনার একটা ডোমেইন থাকা দরকার, মানে একটা ওয়েবসাইট থাকা একটা দরকার। ওয়েবসাইট থাকা দরকার, ওকে, যেটা হয়তো আপনার কোম্পানির নামে, ফর এক্সাম্পল ওকে। apc.com, রাইট। এবং অবশ্যই .com, নট আচ্ছা। .net, .org, আর .com হতে হবে। .comই হতে হবে, এটা কমার্শিয়াল অর্গানাইজেশন। কমার্শিয়াল অর্গানাইজেশন। ওকে। দেন লাগবে সেকেন্ডারি ডোমেইন। এটা আবার কি? এটা হচ্ছে ফর এক্সাম্পল আমার নাম রাসেল, রাসেলে কাউসার। তাহলে রাসেলে কাউসার .com, এটা আমার মেইন ডোমেইন, মেইন ওয়েবসাইট। হুম, হুম। আমি আরেকটা ডোমেইন কিনবো, therussellakausar.com। আচ্ছা। কেন? আমরা যখন কোল্ড ইমেল করি, অর্থাৎ therussellakausar.com, এই সেকেন্ডারি ডোমেইন থেকে আমরা মেইল পাঠাই। প্রাইমারি ডোমেইন আমরা ইউজ করি না, কারণ যদি গুগল কোনো কারণে আমাকে ব্যান করে দেয়, তাইলে যেন আমার সেকেন্ডারির উপর দিয়ে যায়, আচ্ছা, প্রাইমারি ডোমেইন যেন বেঁচে থাকে। বেঁচে থাকে। ওকে, ওকে। মানে স্প্যামিং এর কারণে Spamming- অপরাধে আমাকে ব্যান করে দিতে রাইট, পারে। রাইট। ওকে, গট ইট। এখন সেকেন্ডারি ডোমেইন থেকে আমি যে মেইল পাঠাবো, এখানেও ঝামেলা আছে। আমি স্টার্টিং এই যদি মেইল পাঠাই সেকেন্ডারি ডোমেইন থেকে, এই মেইল কিন্তু স্প্যামেই যাবে, বিকজ এটা একটা বিজনেস ডোমেইন। এটা কিন্তু একটা কোম্পানি ডোমেইন, russellakausar.com, নট google.com, নট gmail.com। এর থেকে বাঁচার উপায় কি? তাইলে উপায় হচ্ছে, ফেসবুকের একটা টুলস আছে, যেটাকে আমরা গুগল ওয়ার্ক স্পেস বলি, আগে জি সুট নামে চিনতাম। হুম, হুম। এই গুগল ওয়ার্ক স্পেস পারচেস করি আমরা। হুম, হুম। এই গুগল ওয়ার্ক স্পেসের সাথে আমরা যখন একটা ডোমেইনকে কানেক্ট করি, তখন গুগল আমাকে একটা ইনবক্স দেয়। ইনবক্সটা কেমন? আমরা জিমেইলে যে ইনবক্সটা ইউজ করি, যেখানে আমাদের মেইল আসে, হুম। আমরা পাঠাই, হুম। হুবাহু একটা ইনবক্স আমাকে দেয়। কিন্তু আমার মেইলটা থাকে কি জানেন? russell@russellekausar.com, অথবা kausar@russellekausar.com। আমার ডোমেইনটা কিন্তু বিজনেস ডোমেইন, কিন্তু আমার ইনবক্সটা হচ্ছে জিমেইল। অর্থাৎ আমি আমার ওই ডোমেইনটার আন্ডারে যে মেইল, সেই মেইল ব্যবহার করেই আমরা মেইল করতে পারি।
তার মানে অলরেডি আমাদের একটা অথেন্টিসিটি তৈরি হয়ে গেছে। আমি এখন গুগলের সাথে কানেক্টেড, আমি এখন জিমেইলের একটা পার্ট, বাট স্টিল গুগল আমার মেলকে স্প্যামে পাঠায়। তাইলে আমার করণীয় কি? তাইলে আমার করণীয় হচ্ছে এই গুগলের মেইলের র্যাঙ্কিংকে ইমপ্রুভ করা, অথেন্টিসিটি তৈরি করা। আচ্ছা এটার জন্য আমাদেরকে বেশ কিছু কাজ করা লাগে ব্যাকগ্রাউন্ডে গুগল ওয়ার্ক স্পেসে। এটাকে আমরা লাইক ধরেন এসপিএসএস ইমপ্রুভ করা বলি আমরা, ডিকেএআইএম, কিছু সেটিং আছে আমাদের, এই সেটিংগুলো আমাদেরকে করে ফেলা লাগে। এগুলো যখন আমরা করে ফেলি তখন আমাদের গুগলের অথেন্টিসিটি বাড়ে। গুগল আমাদেরকে একটু ভালো নজরে দেখে যে না এরা র্যাঙ্কে আসছে বা এরা র্যাঙ্ক করছে। স্টিল আমরা যদি মেল পাঠাই এটাও স্প্যামে চলে যায়। তাইলে প্রবলেম কি, সমাধান কি? আচ্ছা, এখন গুগলের একটা ইকুয়েশন আছে, তুমি যদি ভাই 100টা মেল পাঠাও, তুমি যদি অ্যাটলিস্ট এতটা মেলের রিপ্লাই না পাও, ফর এক্সাম্পল 40টা মেল, তাইলে আমি ধরে নিব তুমি ভাই স্প্যামার। তাইলে কি দাঁড়াইলো? তুমি যাই মেল পাঠাও 40টা রিপ্লাই তোমার আনতে হবে, বা 40টা রিপ্লাই আসলে আমি ধরে নিব তুমি পরিচিত মানুষকে পাঠাচ্ছ। এখান থেকে নতুন একটা কনসেপ্টের সূত্র, কনসেপ্টটা হচ্ছে কোল্ড ইমেলের একটা নতুন কনসেপ্ট, সেটাকে বলে ইমেল ওয়ার্ম আপ। এখানে আবার আরেকটা টুলসের প্রয়োজন হয় আমাদেরকে। ওই টুলসে আমরা গিয়ে যেটা করি, ওই টুলসের নিজেদেরই লাখো লাখো ইমেল থাকে। ওইখানে আমরা সিম্পলি আমাদের ইমেলটাকে কানেক্ট করি, ওই টুলস অটোমেশনের মাধ্যমে প্রতিদিন মেল পাঠায় তার নিজেরই মেইলের কাছে, এবং রিপ্লাই দেয় তারা আমাদেরকে প্রত্যেক দিন। এখান থেকে গুগলের ট্রাস্ট তৈরি হয় যে না, এ স্প্যামিং করতেছে না, এ জেনুইন মেইল ইউজ করতেছে। এভাবে গুগল আমাদেরকে 15 দিন 20 দিন তার ইয়াতে রাখে, চোখে চোখে রাখে। যখন তার মনে হয় যে না ফাইন, ও স্প্যামার না, কোল্ড ইমেল করে আমরা মোটামুটি একটা মার্কেটিং করতে পারি। রাইট, দেন আমরা হচ্ছে আরেকটা টুলস ব্যবহার করি, এই মেইলগুলোকে ব্যবহার করে কোল্ড মেইল পাঠাই। কোল্ড মেইলটা কি, মানে ঠান্ডা মেইল জিনিসটা কি, আমি একটু অডিয়েন্সকে বোঝাই বলি। ঠান্ডা মেইল মানে যখন আমরা মানুষকে চিনি না, আমরা যখন কাউকে চিনি, ফোন করে বলি ভাই আমি অমুক বলছি, এটা হট মেইল, সে আমাকে চেনে। যখন আমরা কাউকে চিনি না তখনও যদি তাকে এই কথা বলি ভাই আমি অমুক বলছি, সে কিন্তু পজিটিভলি নেবে না। সো প্রথমে কোল্ড মেইলে যেটা হয়, আমরা বেসিক্যালি অপরিচিত মানুষকে যখন মেইল পাঠাই এটাকে বলে কোল্ড মেইল, অপরিচিত মানুষকে কল করলে এটাকে বলে কোল্ড কল, অপরিচিত মানুষকে মেসেজ পাঠাইলে কোল্ড মেসেজিং বলে। কোল্ড মেইলে আমাদের প্রথম কনসেপ্ট হইল বিক্রি করা যাবে না, ফ্রেন্ডশিপ করতে হবে, রিলেশনশিপ বিল্ড করতে হবে। এখন ইউএস এর একজন মানুষ যাকে আমি চিনি না জানি না, তার সাথে আমি রিলেশনশিপ কিভাবে বিল্ড করব? আমরা যেটা করি, তার বিজনেসের ফাঁক ফোকর খুঁজে বের করি। তোমার ওয়েবে এই সমস্যা, তোমার ট্র্যাকিং এ এই সমস্যা, তোমার পিক্সেল সেটআপটা হয় নাই, এই প্রবলেমগুলো তোমার বিজনেসে আছে, তোমার অলরেডি যে এজেন্সি কাজ করতেছে তারা জিনিসগুলো ভালোভাবে করতেছে না, আমি তোমাকে ফ্রিতে একটা সার্ভিস দিব। এই ফ্রি সার্ভিস অনেকগুলো ওয়ে আছে, আমি একটা ওয়ে বলতেছি। যখনই এই ফ্রি সার্ভিসটা আমরা তাকে অফার করি, তো প্রথমত দেখা যায় সে আমাদের প্রথম মেল রেসপন্স করে না, সেকেন্ড মেল রেসপন্স করে না, থার্ড মেল করে না, এভাবে 5টা 6টা 7টা 8টা মেইলে গিয়ে সে চিন্তা করে আচ্ছা একটা রিপ্লাই দেই। সে যখনই রিপ্লাই দেয় তখনই আমরা তাকে একটা ফ্রি সার্ভিস অফার করি। তো সে ফ্রি সার্ভিস পাইলে চিন্তা করে ওকে ফাইন, নেওয়া যাইতে পারে সার্ভিসটা, দেখি না কি হয়। আর যখনই সে ফ্রি সার্ভিসটা নেয় তখনই মনে করেন সে আমার কন্ট্রোলে চলে আসে। আমরা সে মিটিং করি, অনেকবার বসা হয়। একটা সার্ভিস যখন ফ্রিতে দেই তখন সে দেখা যায় কিছু পেমেন্ট করতে চায়। সে যখন কিছু পেমেন্ট করতে চায় তখন আমরা বুঝি যে সে আমাকে আরো পেমেন্ট করতে পারে, দেন তাকে আমরা আরো ভ্যালু এডিশন দেই। দেন এভাবে আস্তে আস্তে আমরা হয়তো 15 জনের সাথে মিটিং করতে পারলে 1-2টা ক্লায়েন্ট আমাদের হয়ে যায় আচ্ছা, এবং একটা ক্লায়েন্ট হলে সেটা রেকারিং, সেটা রিকারিং। থাকবে। আচ্ছা, আমি জাস্ট একটা জিনিস জানতে চাই স্যার, সেটা হচ্ছে যে এই আমরা শুনি যে ফাইবারে বা ওয়ার্ক প্লেস গুলিতে যেটা হয় যে আমি যদি একটা গ্রাফিক্স করতে পারি, একটা অ্যাড বানাতে পারি, যদি একটা ছোট ভিডিও বানিয়ে দিই, এগুলি করে দিই, হ্যাঁ এটা তো শেখা যায়, এটা তো আমরা ইউটিউব করতে পারি। শিখতে পারি, বা ফটোশপে যদি কাজ জানি বা ক্যানভা দিয়ে যদি করতে পারি, তাহলে নাকি $5-10 পাওয়া যায়। পাওয়া যায়, ডেফিনেটলি পাওয়া যায়। তবে আমি ফার্স্টেই বললাম যে পুরনদের জন্য। নতুনরা প্রথমেই যখন আসে মার্কেট প্লেসে, ক্লায়েন্ট একটা জিনিসই দেখে, তার ব্যাকগ্রাউন্ড কি, রেকর্ডটা কি, তার পাস্ট রেকর্ডটা কি, সে আদৌ কাজ করছে কিনা। সো প্রুভেন ক্লায়েন্টের রেকর্ড, তার সম্পর্কে মতামত কি, রাইট, রিভিউ কি। প্রুভেন রেকর্ড না পাইলে তারা কখনোই কাজ করতে চায় না। আচ্ছা, বাট পাওয়া যায় ডেফিনেটলি, $5 না $5,000 পাওয়া যায় একটা লোগো ডিজাইন করে। এমনও ক্লায়েন্ট আছে, এমনও কাজ মার্কেটে আছে, কিন্তু জিনিসগুলো না নতুনদের জন্য
খুবই লিমিটেড, টাফ। খুবই টাফ। আচ্ছা, তাহলে এই যে আমরা তো স্বপ্ন দেখি যে আমাদের প্রচুর ফ্রিল্যান্সার তৈরি হবে, ফ্রিল্যান্সাররা $5 বিলিয়ন আনবে, এরকম অনেকগুলো স্বপ্ন রাইট, দেখানো হয়েছে, বাট অ্যাকচুয়ালি এটা আমরা এখন দেখতে পাচ্ছি না। পাচ্ছি না, রাইট। হ্যাঁ, তাহলে এটাই কারণ। এটাই কারণ, বিকজ মার্কেট তো অনেক স্যাচুরেটেড, কম্পিটিশন হিউজ। বাংলাদেশের মানুষ হয়তো 2012-13 সালে ফ্রিল্যান্সিং বুঝতো না, ওই সময় যারা জয়েন করছে তারা সবাই কাজ পাইছে। বাট 2018-19 স্পেশালি 20-এর পর, কোভিডের পর স্পেশালি 20-এর পর মার্কেটটা অনেক স্যাচুরেটেড হয়ে গেছে, এত বেশি কম্পিটিশন মার্কেটে চলে আসছে। আচ্ছা, তাহলে এখন কি উপায়? মানে আমি ডলার আয় করতে চাই, হ্যাঁ, এখন না হয় ওই ছবি টবি দিয়ে অ্যানিমেশন করে পারবো না, জি। কিন্তু আর কোনো কি উপায় নাই যে আমি আয় করতে পারি, ব্যয় করতে পারি? ডলার আয় করার জন্য আপনার কাছে রাইট নাও বাংলাদেশে বসে 3টা উপায়, 4টা উপায়। একটা হচ্ছে আপনি মার্কেট প্লেসে ট্রাই করতে থাকেন, ট্রাই এটা আছে, করতে ট্রাই থাকেন। করতে থাকলে 1-2 বছর পরে যদি হতে কপাল পারে, নাও হতে পারে। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু আবার তো ভাই শিওর শট লাগবে, মানে শিওর শট আসলে নাই, সত্য কথা, শিওর শট নাই। তো তো ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছি। পয়েন্ট হচ্ছে বাংলাদেশের মার্কেটে যে প্রবলেমটা, কোর্স বিক্রি হয়, মার্কেট প্লেসের কোর্স বিক্রি হয়, আচ্ছা, আর এই কোর্স বিক্রির জন্য শিওর শট দেওয়া হয়। মানে শিওর শট, আমি জিনিসটা বুঝলাম। তুমি ফ্রিল্যান্সিং শিখো আমার কাছে, হুম। তুমি ডলারে কামাইতে পারবা, শিওর শট। বাট আসলে সিনারিওটা এমন না। এটা যদি হইতো, আমার মনে হয় না বাংলাদেশে কেউ গার্মেন্টস শ্রমিক হইতো, আমার মনে হয় না কেউ সিএনজি চালাইতো, সবাই যদি ডলার কামাইতে পারতো। সো পয়েন্টটা হচ্ছে এরকম, আমি ফার্স্টে আপনাকে একটা স্ক্রিনশটের কথা বলতেছিলাম যে বেশ কিছু জিনিস ভাইরাল হয় মাঝে মাঝে, যে স্ক্রিনশট যে $10,000 আর্নিং হ্যাঁ, করছে। হ্যাঁ, হ্যাঁ। আমি একটা 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 রিসেন্ট ইনসিডেন্ট শেয়ার করি। আমরা আমাদের নিজেদের এজেন্সির জন্য একজন ডিজিটাল মার্কেটার হায়ার করতে চাচ্ছিলাম। তো এটার জন্য আমরা গেছি আরেকজন বড় মেন্টরের কাছে, যে ভাই একজন স্টুডেন্ট দেন আপনার। উনি একজন স্টুডেন্ট পাঠাইলেন আমাদের কাছে। আমরা ওনার লিঙ্কডইন প্রোফাইল দেখলাম, ওনার সিভি দেখলাম। লিঙ্কডইনে দেখলাম উনি $1.4 মিলিয়ন ক্যাম্পেইন এই পর্যন্ত চালাইছে, অনেকগুলো স্ক্রিনশট। তো এ দেখে আমি ভাবলাম ওকে আমি অ্যাফোর্ড করতে পারবো কিনা, না এই ছেলে আদৌ আমার আন্ডারে $4 মিলিয়ন হিউজ হিউজ, আমার কাজ করতে যাবে। সেটাই, ওকে আমি অ্যাফোর্ড করতে পারবো কিনা। বাট ট্রাস্ট মি, ছেলেটা যখনই আমার কাছে ইন্টারভিউ দিতে আসছে, তাকে দেখে আমার নিতেই ইচ্ছা করে নাই, এতটাই ম্যাচিওর কথাবার্তা। আমরা অ্যাকচুয়ালি ওয়ার্ড ওয়ার্ড ফোর্সে করে নাই। সে আরেকজনের স্ক্রিনশট ইউজ করছে, ও, সে আরেকজনের স্ক্রিনশট নিজের প্রোফাইলে আপলোড করছে। বাট আমি কিন্তু মিসকনসেপশনে ছিলাম, আমি ভাবছিলাম তারই স্ক্রিনশট হয়তো। হুম। তো সে আমাকে এসে সিম্পলি বললো যে ভাই দেখেন, আমি তো আসলে ক্লায়েন্টকে কনভিন্স করার জন্য এটা আপলোড করছি, এটা আমার না, অনেস্ট কথা। হুম, হুম, তো সে এটা তার বলতে পারে নাই, বিকজ আমরা তার ইন্টারভিউ নিছি। হুম, ওই ইন্টারভিউতে আমরা বুঝেই গেছি আদৌ হুম, হুম, তার হুম। ভেতরে কিছু ওই আছে লেভেলটা নাই, নাকি নাই। ওই So, লেভেল রিচ ওই করতে পারে। ক্যালিবার আমরা পাই আচ্ছা, নাই। তাহলে এখন আমি যদি বলি যে অনেকগুলো তো সেক্টর বললেন যে অনেকগুলি কম্পোনেন্ট, তো আমরা তাহলে কোন কম্পোনেন্টে, যেটা নিশ, যেটাতে প্রতিযোগিতা হুম। কম, যেখানে আমি প্লেস করে আমি কাজ করে কিছু আয় করতে পারবো, অ্যাটলিস্ট প্রথম মাসে না হোক 6 মাসের মাথায় কিছু আয় করতে পারবো, এরকম কি কোনো জায়গা নেই? এরকম কি আচ্ছা, কোনো উপায় আমরা নেই? আমরা চাইলে মিসগাইডেড করতে পারি। মিসগাইডেড করতে পারি কিভাবে? লাইক আমরা চাইলে আমাদের পডকাস্টের থ্রুতে ইনফরমেশন দিতে পারি, খুব ইজিলি ডলার ইনকাম করা যায়। স্বপ্ন দেখেন আপনি, করতে পারি, বাট এটা মিসগাইডেড করা হবে। আমরা চাইলে বলতে পারি যে মার্কেট প্লেসে যান, আপনি ১ম মাসের মধ্যে ক্লায়েন্ট পাবেন, ১ম মাসের মধ্যে কাজ আমরা তো পাবেন। মিসগাইড আমরা মিস করতে চাই না। অ্যাকচুয়াল রাইট, চাই যে আমরা আসলে মিসগাইডেড মানে করতে, কোনো উপায় রিয়েলি আছে কিনা? রাইট, রাইট। আমার মনে হয় বাংলাদেশে যতগুলো পডকাস্ট হয় ডিজিটাল মার্কেটিং নিয়ে, প্রত্যেকটা পডকাস্টে বলা হয় ভাই ডলারে কামান, আসেন মার্কেটে আসেন, অনেক টাকা, কোটি কোটি টাকা। কথা সত্য, অনেক টাকা, কোটি কোটি টাকা, অনেক কাজ, মার্কেট তো অনেক বড়, ইন্ডাস্ট্রি অনেক বড়। কিন্তু আপনি যখন ফ্রেশ, আপনার জন্য একটু কঠিন। আমার সাজেশন হবে আপনার জন্য, আপনি শুরুতে শিখেন, কারোর সাথে থাকেন, কারোর সাথে শিখেন। ফর এক্সাম্পল, মানে আমার কোনো সাথে ডিজিটাল এজেন্সিতে থেকে ইন্টার্নশিপ করেন, ইন্টার্নশিপ করেন। আচ্ছা, আচ্ছা, আপনি একজন মেন্টর খুঁজে বের করেন, আচ্ছা, যিনি অলরেডি কাজগুলো করতেছে। established। আপনি যখন ওনার সাথে কাজ করবেন, জি, ওনাকে হেল্প করবেন, ওনার ক্লায়েন্টের পোর্টফোলিওর অংশ কিন্তু আপনিও হয়ে যাবেন। আচ্ছা, ওই পোর্টফোলিও কিন্তু আপনারও, আপনিও কিন্তু তখন ওই পোর্টফোলিও গুলা ইউজ করতে পারবেন। okay। উনি যখন ক্যাম্পেইন করবে, উনি এই মেন্টর বা ধরেন এই এজেন্সি যেখানে ইন্টার্নশিপ করা যায়, এরকম পাওয়ার উপায় কি? আচ্ছা, তো এইটা পাওয়ার জন্য পার্সোনাল রিলেশনশিপটা অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, কমিউনিকেশন স্কিল, একটু নিজের পার্সোনাল ব্র্যান্ডিং, হুম, হুম, বা যারা মার্কেটে এই ধরনের কাজকর্ম করে হুম। তাদের সাথে একটু কানেক্টেড থাকা, অথবা উনি কোথাও না কোথাও শিখছে, কারো না কারো আন্ডারে কিন্তু শিখছে। কারণ ডিজিটাল মার্কেটিংটা এমন, যেটা ইউটিউব দেখে শেখা সম্ভব না।
আচ্ছা, এই যে বলে যে ইউটিউবে দেখেন 2 মাস 3 মাস সম্ভব না, এটাই সম্ভব, এটা খুব কোনোভাবেই সহজ। কোনোভাবেই সম্ভব না। আমাদের যে টুলস গুলো আমরা ব্যবহার করি, প্রত্যেকটা টুলস আপডেট হয়, প্রত্যেক আচ্ছা মাসে আপডেট হয়, আচ্ছা আচ্ছা, ইমপ্রুভ নতুন হয়, ফিচার অ্যাড অন হয়। অ্যালগোরিদম চেঞ্জ হয়, রাইট নতুন রাইট। ফিচার অ্যাড অন হয়, পুরনো ফিচার মাইনাস হয়ে যায়। আমি তো 6 মাস আগের একটা কন্টেন্ট দেখে কিছু একটা শিখলাম, 6 মাস পরে এসে দেখবো অ্যালগোরিদম ম্যাচ করে না, আমার স্ক্রিন ম্যাচ করতেছে না, আমার বাটন তখন ছিল এখানে, যেগুলো চেঞ্জ হয়ে যায়। সো কোনোভাবেই ডিজিটাল মার্কেটিং না, অ্যাকচুয়ালি টেকনিক্যাল কোনো কিছু আসলে তবে ইউটিউব দেখে ডিজিটাল শেখা সম্ভব মার্কেটিং না, শিখতে হলে আবার আইদার একজন মেন্টর লাগবে অথবা কোনো এজেন্সিতে গিয়ে ইন্টার্নশিপ ইন্টার্নশিপ করা করে লাগবে। শেখাটা সবচেয়ে ভালো, রাইট, রাইট, সেটা এফেক্টিভ হবে বেটার বেশি। অ্যাপ্রোচ। সো কোনো এজেন্সিতে কাজ করতে পারলে তাদের পোর্টফোলিওটা তখন ওনার নিজের পার্ট হয়ে কাজে যায়, লাগানো নিজের যায় কাজে যে লাগানো এই যায়। কাজগুলো আমি রাইট, করেছি। রাইট। এবং সে ওখান থেকে দেখতে পারে অ্যাকচুয়ালি কোন উপায়ে, কোন অ্যাপ্রোচে। আমি একটা এক্সাম্পল দিই আপনাকে। আমরা ভেরি রিসেন্টলি কোল্ড ইমেল মার্কেটিং সবসময় করি। রিসেন্ট একটা অ্যাপ্রোচ আমি আপনাকে বলি। রিসেন্টলি আমরা একটা কাজ করতেছি, সেটা হচ্ছে আমরা একটা ভিডিও বানাইছি আমার চেহারা দিয়ে, এবং ওই ভিডিওকে আমরা এডিট করে গোল একটা বক্সের মধ্যে নিয়ে আসছি। ওইখানে আমি একটা ক্লায়েন্টের একটা পেজের দুর্বলতাগুলো বলছি, উইকনেস গুলো বলছি। দেন আমরা যেটা করছি, আমাদের যারা লিড জেনারেট করে ওই টিমটা অনেক লিড কালেক্ট করে রাখছে। আমি সিম্পলি আমার ওই ভিডিও আমার এডিটরকে দিয়েছি, দিয়ে বলছি এই হচ্ছে 200টা ফেসবুক পেজ, তুমি ফেসবুক পেজ স্ক্রল করবা, স্ক্রিন রেকর্ড করবা, আর আমার এই ভিডিওটা এখানে লাগাই দিবা। তাইলে দেখেন কি হইলো, মানে এই কোল্ড ইমেল মার্কেটিং এর একটা অ্যাপ্রোচ হচ্ছে পার্সোনালাইজ মেসেজ। প্রত্যেকটা ক্লায়েন্ট পছন্দ করে আপনি স্পেশালি, কমন কথা বলেন নাই, পার্সোনালাইজ, আপনি তার পেজটা দেখে ওটাকে নিয়ে কথা বলছেন, সে পছন্দ করে, আপনি এফোর্ট দিচ্ছেন। আমি কিন্তু কি করলাম দেখেন, সিম্পলি একটা কমন কথা বলছি, যেটা যেই দেখবে তার কাছে মনে হবে তাকেই বলছি। আর স্ক্রিন রেকর্ডে পেছনে লাগাই দিয়েছি ওই পেজের একটা স্ক্রিন রেকর্ডেড পার্ট। তাহলে আমি যখন 200টা ক্লায়েন্টকে একই একই মেসেজ দিছি, বাট ব্যাকগ্রাউন্ডটা ডিফারেন্ট, ব্যাকগ্রাউন্ডটা দুটো ডিফারেন্ট। ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড। এটা একটা অ্যাপ্রোচ, এবং এটা অনেক বেটার কাজ করে নর্মাল যে কোনো অ্যাপ্রোচ থেকে। সো আপনি এগুলো শিখতে পারবেন কিন্তু কারোর সাথে থাকলে। রাইট। এই স্ট্র্যাটেজি গুলো সঙ্গে না থাকলে আসলে বই পড়ে বা ভিডিও দেখে আসলে রাইট, শেখাটা ডিফিকাল্ট। ডিফিকাল্ট, রাইট। আর আমাদের ইন্ডাস্ট্রিতে একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে কি, কেউ না সব শেখায় না, কেউ সব শেখায় না, সবাই একটু একটু শেখায়, সব শেখায় না। কারণ দিন শেষে সবারই আসলে পার্সোনাল মেন্টরিং থাকে, পার্সোনালি কোচিং করায়। তো অনেকে কম্পিটিটর তৈরি করতে চায় না মার্কেটে, স্বাভাবিক। এই কারণে সবকিছু সবাই শিখায় না। সো বেস্ট অ্যাপ্রোচ হচ্ছে আপনি কোথাও আসেন, জব পাবেন না স্টার্টিং এ, যেহেতু আপনি নতুন ফ্রেশ, ইন্টার্নশিপ করেন, শিখেন, ওনার পোর্টফোলিওর অংশ হন, সেই পোর্টফোলিওকে নিজের বানান। অ্যান্ড যত ধরনের উপায় আছে, লাইক আপনি চাইলে লোকাল মার্কেটে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারেন নিজের নামে, আপনি একটা এজেন্সির নাম দিয়ে পেজ ক্রিয়েট করতে পারেন, 2টা পেজ থেকে মার্কেটিং করে ক্লায়েন্ট খোঁজার ট্রাই করতে পারেন, আপনি কোল্ড ইমেল মার্কেটিং শুরু করতে পারেন। ঠিক একইভাবে লিঙ্কডইন মার্কেটিংও কিন্তু করা যায়। লিঙ্কডইনেও প্রচুর ইন্টারন্যাশনাল বায়ার পাওয়া যায়, ইন্টারন্যাশনাল এন্টারপ্রেনাররা কিন্তু লিঙ্কডইনে প্রচুর অ্যাক্টিভ থাকে। অনেক জব বোর্ড আছে, যে জব বোর্ডগুলোতে ফ্রিকুয়েন্টলি রিমোট জবের জন্য এমপ্লয়ি হায়ার করা হয়, রিমোট জবের জন্য। সো আপনি ওই জব বোর্ডগুলো থেকে অ্যাপ্লাই করতে পারেন, আপনি লিঙ্কডইন আউটরিচ করতে পারেন। আমরা কোল্ড ইমেল আউটরিচ যেভাবে বললাম, এইভাবে লিঙ্কডইনেও আউটরিচ করা যায়। ওটার জন্য আবার লিঙ্কডইনের আলাদা টুলস আছে। আপনি লিঙ্কডইন আউটরিচ শিখে ফেলেন, লিঙ্কডইন আউটরিচ করেন, কোল্ড ইমেল আউটরিচ করেন। প্লাস টুলস গুলোর কথা বলছিলেন যে অনেকগুলো টুলস আছে, জি, সে টুলস গুলো শেখা যায়। ফর এক্সাম্পল, আপনি যদি লিড জেনারেট করতে পারেন, লিড জেনারেট করার জন্য টুলস লাগবে, কারণ ফ্রিতে আপনি অনেক লিড পাবেন না। আমার কি দরকার, একটা কোম্পানির নাম, ওই কোম্পানিতে একজন একজন পার্সনের ইমেল আইডি, তার ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ আইডি হতে পারে, তার কোম্পানির ডিটেল, কোম্পানি কেমন রেভিনিউ জেনারেট করতেছে, ওই কোম্পানির কতজন এমপ্লয়ি আছে, সবকিছু জানতে হয় আমাকে। এগুলোর জন্য পেইড টুলস ব্যবহার করা লাগে। যেমন ধরেন আমি নিজে অ্যাপোলো ইউজ করি, apollo.io আমি নিজে ইউজ করি, লিঙ্কডইনের সেলস নেভিগেটর আছে। সো এই টুলস গুলো প্রিমিয়াম, প্লাস আপনাকে কিন্তু শিখতেও হবে। ফ্রেশারদের জন্য কি এই টুলস শেখাটা এফেক্টিভ? হ্যাঁ, ফ্রেশারদের জন্য টুলস আসলে না শেখার কোনো বিকল্প অ্যাকচুয়ালি নাই, আচ্ছা। বিকল্প অ্যাকচুয়ালি নাই। সো আপনি ম্যানুয়ালি লিড জেনারেট করতে গেলে বড়জোর আমি আপনার নামটা জানতে পারবো, কোন কোম্পানিতে আপনি জব করেন এটা আমি জানতে পারবো,
ওই কোম্পানির লিঙ্কডইন প্রোফাইলে ঘেটে হয়তো আমি কয়েকজন মানুষকে খুঁজে বের করতে পারবো। রাইট। বাট আচ্ছা, আমি এর কাছে একটা বলি যে আমরা তো সবাই দেখি যে ডিজিটাল মার্কেটিং এর যখন বলে যে ফ্রিল্যান্সিং শেখো, তখন বলে ভিডিও এডিটিং শিখো, হ্যাঁ, ক্যানভা শিখো, তারপরে ফটোশপ শিখো, ওয়েব ডেভেলপমেন্ট শিখো। ওয়েব ডেভেলপমেন্ট শিখো, এগুলি শিখলেই টাকা। কিন্তু এখন তো দেখা যাচ্ছে এগুলিতে লাখ লাখ লোক আছে, তাতে জি। তো এই আমাদের জন্য কি এখন এই জায়গাগুলিতে শিখে কি খুব বেশি কিছু করার কোনো সম্ভাবনা আছে আর? এইখানে কোয়ালিটি ম্যাটার, কোয়ালিটি ম্যাটার। ২ টা কনসেপ্ট মাথায় রাখতে হবে। আপনি মানে লায়াবিলিটি টাইপের কাজ করতে চান না অ্যাসেট বিল্ডিং টাইপের কাজ করতে চান? কি করলে অ্যাসেট বিল্ডিং কাজ হবে? ডিজিটাল মার্কেটিং লায়াবিলিটি তৈরি করে, ভিডিও এডিটিং অ্যাসেট বিল্ড করে, গ্রাফিক ডিজাইন অ্যাসেট বিল্ড করে, বাট ডিজিটাল মার্কেটিং কিন্তু লায়াবিলিটি তৈরি করে। কেমন? যেমন? আপনি আমাকে একটা গ্রাফিক ডিজাইন করতে দিলেন, আমি ডিজাইন করলাম, দেখাইলাম, ভালো না লাগলে আপনি বলবেন এটা চেঞ্জ করো, করে দিলাম, আপনি আবার বলবেন ভালো না লাগলে এটা করে দাও, আবার দিলাম, আপনি খুশি হয়ে গেলেন। সিম্পল, আপনার সাথে আমার কাজ শেষ। ডিজিটাল মার্কেটিং না ডিফারেন্ট, এখানে সেল জেনারেট করা লাগে, তার মানে লায়াবিলিটি। আমি একটা ক্যাম্পেইন করলাম, তোমার আমি $100 খরচ খরচ করলাম, সেল আসলো না, আমার লায়াবিলিটি তৈরি হলো। সো এটা মাথায় রেখে কারো ডিজিটাল মার্কেটিং এ আসা উচিত যে আমি এই লায়াবিলিটি নিব কিনা, নাকি আমি সিম্পল গ্রাফিক ডিজাইন চলে যাব। বাট এখানে একটা কনসেপ্ট আছে, ডিজিটাল মার্কেটার এবং ওয়েব ডেভেলপার এই ২টা ক্যারিয়ার খুব স্ট্রং। আপনার গ্রাফিক ডিজাইনারকে আপনি চাইলে কালকে বের করে দিতে পারেন, ওর মতো সেম স্যাম্পল দেখাইলে আরেকজন করে দিবে, কোনো টেনশন নাই। ভিডিও এডিটর তুমি চলে যাও বাছা, স্যাম্পল দেখাইলে আরেকজন করে দিবে। কিন্তু ডিজিটাল মার্কেটারের কাছে থাকে ডাটা, ওর কাছে থাকে অ্যাকাউন্ট, সে অলরেডি জানে কারা কিনে না, ওকে বের করে দিলে আরেকজন এসে শিখতে তার 6 মাস লাগবে, বুঝতে 6 মাস লাগবে। ওয়েব ডেভেলপারের কাছে থাকে কোড, তাকে বের করে দিলে ওয়েব পড়ে যাবে। সো এই ২টা সেক্টর খুবই স্ট্রং। সো এটাও মাথায় রাখতে হবে, ডিজিটাল মার্কেটিং যেমন লায়াবিলিটি, সে আবার বেশ স্ট্রং বেস পয়েন্ট। মার্কেটিং ডিপার্টমেন্ট কি করতো? মার্কেটিং ডিপার্টমেন্ট মেজরলি যেটা করতো, তারা মানুষের মনে একটা জায়গা দখল করার ট্রাই করতো, কিছু স্ট্র্যাটেজি বিল্ড করতো, সেলস টিম সেল করতো। এই তো মার্কেটিং অ্যান্ড সেলস। ডিজিটাল মার্কেটিং এ যেটা হয়, ডিজিটাল মার্কেটিং ডিপার্টমেন্ট সেল করে, নিজেই সেল করে, বলে দেয় যে ওই লোকটা কেনার জন্য বসে আছে। ফোন করো, রাইট, লিড জেনারেট সে করে দেয়, ব্র্যান্ডিংটাও করে দেয়, সে লিডও জেনারেট করে, দেয়। সে অ্যাওয়ারনেসও ক্রিয়েট করে, সে সেলও করে। সো সে এবং কস্ট ইফেক্টিভলি করে। সো সে একাই যেহেতু সবকিছু করে, এই ডিপার্টমেন্টটার ডিমান্ড দিন দিন বাড়তেছে, অনেক Exactly. বাড়ছে। অ্যান্ড ডিজিটাল মার্কেটিং ডিমান্ড বাড়ার সাথে জব, আমি বিডি জবসে আমি নিজে জব খুঁজতাম যখন আমি এন্টারপ্রেনার ছিলাম না, এবং আমি দেখতাম বিডি জবসের 70% সার্কুলার হচ্ছে সেলসের সার্কুলার। এক্স্যাক্টলি। সবাই সেলসের লোক খোঁজে, এর বাইরে কেউ কিছু চায় না। সো কেউ যদি ডিজিটাল মার্কেটে জব করতে চায়, তার 2টা কথা মাথায় রাখা উচিত। প্রথম নাম্বার, ভালো একটা প্ল্যাটফর্ম থেকে যেন শিখে, টপ 2-একটা প্ল্যাটফর্ম থেকে শেখা উচিত, বিকজ ওদের রেপুটেশন আছে, তারা জানে এরা ভালোভাবে শেখায়। ওকে, সো এটা সিভিতে থাকলে ভ্যালু অ্যাড করে, ওকে, প্রায়োরিটি দেয়। সে কি ওকে, ইউটিউব দেখে শিখছে, সে লাইভ প্রজেক্ট করে শিখছে, ভ্যালু অ্যাড করে। আচ্ছা। আর 2 হচ্ছে, বাংলাদেশে ডিজিটাল মার্কেটিং এর মেন্টর বলেন, ডিজিটাল মার্কেটিং এর লিজেন্ড বলেন, ডিজিটাল মার্কেটিং এর অগ্রদূত বলেন, যেটাই বলেন, হাতে গোনা 15-20 জনের বেশি আসলে নাই যারা ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রিটাকে লিড দিচ্ছে। যদি কোনোভাবে ওরকম একজনের সাথে কানেক্ট হওয়া যায় এবং ওনার রেফারেন্স সিভিতে রাখা যায়, অনেক বেশি ভ্যালু অ্যাড করবে, বাহ, এবং উনি অনেক পজিটিভ ইমপ্রেশন ক্রিয়েট করতে পারবে। সো আচ্ছা। এটা করে ফেলা উচিত। আচ্ছা, গ্রেট। এটা তো আমরা এতক্ষণ একটা সাইড যেটা বলছিলাম যে আমি নিজে আয় করতে চাই, আমি নিজে ডিজিটাল মার্কেটিং করতে চাই, শিখতে চাই। আরেকটা প্রশ্ন যেটা আসে যে আমার একটা ব্যবসা আছে, জি, ই কমার্স সাইট আছে বা এফ কমার্স সাইট F-commerce আছে। এখন আমার ব্যবসাটা বাড়ছে অনেক, আমার এখন ধরেন মাসে 4-5 লাখ টাকার বিক্রি হয়, আমার রেগুলার কন্টেন্ট তৈরি করতে হয়, থাম্বনেইল তৈরি করতে হয়, ভিডিও বানাতে হয়, সেটাকে এডিট করতে হয়, তারপরে সেটাকে ট্যাগিং করতে হয়, লিড জেনারেট করতে হয়, এগুলো সব করতে হয়, পোস্ট করতে হয়, বুস্টিং করতে হয়, এসইও করতে হয়। আচ্ছা, এখন আমাকে সাজেশন দেন যে আমার কোনটা আমার জন্য ভালো হবে? আমি কি এই যে ধরেন লোক নিয়োগ করে আমার নিজের একটা ডিজিটাল টিম করা ভালো হবে? নাকি আমি একটা থার্ড পার্টি কে একটা হায়ার করব? মানে কোনটা আমার জন্য বেটার? আচ্ছা। তো আমার মতে আপনার একটা লোক হায়ার করা উচিত। ২টা কারণ। প্রথম কারণ,
যেহেতু এই ডেপথ আপনার নাই, হ্যাঁ, এটাতে ঢোকার আপনার দরকার নাই প্রথমত। রাইট, আপনি আবার এটাতে ঢুকতে গেলে বিজনেস হ্যাম্পার হবে। রাইট, রাইট। আপনার বিজনেসের কাজ অপারেশন দেখা, হুম, সাপ্লাই চেইন মেইনটেইন বিক্রি করা, করা, বিক্রি করা, অলওয়েজ ক্লায়েন্টকে হ্যাপি রাখা, এটা আপনার কাজ। অ্যাবসলিউটলি, আপনি এখানেই ফোকাস থাকেন। আপনি একটা টিম হায়ার করেন যারা আপনার হয়ে কাজ করবে, অথবা আপনি একটা থার্ড পার্টি এজেন্সি হায়ার করেন। মানে আমি তো আমার নিজের কোম্পানিতে ডাইরেক্ট তাহলে ভালো রিক্রুট না যে করতে আমি পারেন। তো লোক নিয়ে নিলাম যে জি, আচ্ছা এদিকে বেতন দিয়ে রাখলাম, জি। 20-30 হাজার টাকা করে বেতন দিলাম, একজনকে দিয়ে রাখলাম, সেটা হলে কেমন হয়? এইটার একটা সুবিধা আছে, একটা অসুবিধা আছে। আচ্ছা, কি? সুবিধা হচ্ছে হুম, তারা আপনার কন্ট্রোলে থাকে। রাইট, 24 আওয়ার্স আপনার চোখের সামনে আছে। আপনি কাজ করতে পারতেছেন, খোঁজ নিতে পারতেছেন। একটা অসুবিধাও আছে, অনেক এক্সপেন্সিভ হয়ে যায়। আচ্ছা, কিরকম? ফর এক্সাম্পল, আপনি আমাকে যদি হায়ার করতে চান, এক্সাম্পল আমি হয়তো আপনার কাছ থেকে ৳10 চাইবো। এট এ টাইম আপনি যদি আমার পুরো টিম হায়ার করতে চান আমার এজেন্সি থেকে, আমার টিম হয়তো আপনার কাছ থেকে ৳3 নেবে। কারণ আমার এজেন্সি শুধু আপনাকে সার্ভিস দেয় না। মানে আমার এজেন্সিতে আমার মাথাটা শুধু আপনার জন্য ইউজ হয় না। আমি আরো ১০ টা ক্লায়েন্টকে সার্ভিস দিয়ে ৩ গুণ ১০ ৳৩০ রেভিনিউ জেনারেট করি। বাট আমি একাই যদি আপনার কাছে যাই, আমি কিন্তু ৳10 চাইবো আপনার কাছে। রাইট, আবার আমার একজনকে দিয়ে আপনার হবে না। আপনার কনটেন্ট ক্রিয়েট করতে হবে, আচ্ছা, ডিজাইন করতে হবে, থাম্বনেল বানাইতে হবে, অ্যানিমেশন করতে হবে, হয়তো ভয়েস ওভার দিতে হবে, শুট করতে হবে। সো ওভারঅল একটা টিম। এই ও তার টিমটা মানে আমাকে মানে হায়ার করতে হলে ৮-১০ জনকে হায়ার করতে হবে। হ্যাঁ, কারণ ডিজিটাল মার্কেটিং একজনের কাজ না আসলে। আচ্ছা, আমাদেরকে ১ম একটা Facebook পেজ ম্যানেজ করতে হয়। এটা একটা কাজ। প্রতিদিন মেসেজ আসে। সেই মেসেজগুলো রিপ্লাই করে একটা সোশ্যাল ইমিডিয়েটলি ১ ঘন্টার মধ্যে ১.৫ ঘন্টার মধ্যে রিপ্লাই করতে রিপ্লাই হবে। করতে হয়। ইনস্ট্যান্ট রিপ্লাই করতে হয়। সো ওখানে ৩ জন মানুষ লাগে আসলে বড় বিজনেসে। ৮ ঘন্টা, ৮ ঘন্টা, ৮ ঘন্টা। ২৪ রাইট, ঘন্টা রাইট, ডিউটি দেয়। রাইট। ৩ জন মানুষ। আমাকে কনটেন্ট পোস্ট করতে হবে। পোস্ট করতে কনটেন্ট বানাইতে হবে। বানাইতে হলে শুট করতে হবে অথবা ডিজাইন করতে হবে। তাহলে এখানে কনটেন্ট টিমের দরকার আছে, ক্যামেরার দরকার আছে, লাইট সেটআপের দরকার আছে, ডিজাইনারের দরকার আছে। যে আমি YouTube এও কাজ করি, থাম্বনেল বানাইতে হবে। তারপরে আবার কনটেন্ট লিখতে হবে, কপি রাইটিং করতে হবে। কখনো আমরা অ্যানিমেশন বানাইলে অ্যানিমেটর লাগবে। যদি ভিডিও এডিট করি, এডিটর লাগবে। সো অনেকগুলা মানুষের কাজ। তার মানে ৮-১০ জন লোক যদি নেই, তাদের বেতন, তাদের একটা বসার স্পেস, জায়গা, তাদের সেটআপ, কম্পিউটার সেটআপ সেটআপ, লাইট, এডিটিং, তাহলে তো আবার অনেক টাকার মানে অনেক টাকার রাইট। একটা ব্যাপার। আমি একটা ছোট এক্সাম্পল দেই আপনাকে। ভেরি রিসেন্টলি একটা আ সাবানের ব্র্যান্ড আমাদের সাথে কাজ করতেছে। ব্র্যান্ড বলব না, লোকাল একটা সাবান। তারা প্রত্যেক মাসে ৳৬ কোটি রেভিনিউ জেনারেট করে এবং আমাদেরকে হয়তো XYZ একটা অ্যামাউন্টের অ্যামাউন্ট দেয়। বিনিময়ে রাখছে আমাদেরকে। তো ওই একটা মেয়ে, মহিলা, আপু। সো যেই আপু আমাদেরকে রিক্রুট করছে, উনি আবার আমার কাছ থেকে ট্রেনিংও নিচ্ছে এখন। উনি যেটা আমাকে বললেন যে, "ভাই, আমি আপনার টিমের সাথে না কথা বলতে পারতেছি না। তাদেরকে আমি মানে ডিল কর ল্যাঙ্গুয়েজ ম্যাচ ল্যাঙ্গুয়েজ করছে না। ম্যাচ করতেছে না। আমি তাদেরকে ডিল করতে পারতেছি তো না।" আই নিড টু আন্ডারস্ট্যান্ড দেয়ার ল্যাঙ্গুয়েজ। রাইট, তাদের ভাষা রাইট, আমার বুঝতে রাইট। হবে। তারা এমন কথা বলতেছে যে আমি কোনদিন শুনিই নাই। এইটা বুঝতে আমার অনেক সময় লাগতেছে। সো আমি চাই আমি আপনার কাছে শিখবো। বাট আমি ওই ডেপথ এ যাব না। আমার সময় নাই। ডিজিটাল মার্কেটিং করব আমি। বাট আমি কিন্তু আমি যেন কমিউনিকেট করতে পারি। কমিউনিকেট করতে পারি। সেম ভাষাটা যেন আপনারা যদি কখনো না থাকেন, হ্যাঁ, আমি যখন নতুন টিম আনবো, তারা আপনাদের মতো করে কাজ করতেছে কিনা, এটা যেন আমি বুঝতে পারি। আমাকে এই নলেজটা দেন। রাইট। তাইলে আমরা কিন্তু শিখে গেলাম। আপনি থার্ড পার্টি কাউকে দিয়ে কাজ করান অথবা এমপ্লয়ি রাখেন, কোনো সমস্যা নাই। বাট নিজে ঢুকবেন না। বাট নিজে যেন আন্ডারস্ট্যান্ড করেন, একটুক নলেজ যেন আচ্ছা, আপনার তাহলে থাকে। কাদের নিজের টিম করা উচিত, কাদের থার্ড পার্টি হায়ার করা উচিত? যাদের হচ্ছে মান্থলি রেভিনিউ কোটি টাকার উপর। কোটি টাকার উপর যাদের রেভিনিউ, হুম, তাদের একটা টিম করে ফেলা উচিত। আচ্ছা, কারণ তাদের ওই ক্যাপাবিলিটি হয়ে গেছে। আচ্ছা। যারা স্টার্টআপ এর হয়তো একটা গ্রোথ স্টেজে আছে। আর যারা ভেরি রিসেন্ট স্টার্টআপ জাস্ট শুরু করছে, এখনো এক রুমের অফিস নিয়ে কাজ করতেছে। বা আমি এখনো আমি এফ কমার্স করি। এফ মানে কমার্স, Facebook থেকে আমি হ্যাঁ, বিক্রি করি তাদের আমার উচিত একটা থার্ড এজেন্সি পার্টি হায়ার করে এজেন্সি। ফেলা। রাইট। সেটা কস্ট এফেক্টিভ কস্ট বেশি। এফেক্টিভ। আমি বড়দের কথা কেন বলতেছি নিজের টিম হায়ার করে ফেলা উচিত? কারণ বড়দের ক্ষেত্রে যেটা হয়, তাদের এত বড় স্কেলে কাজ থাকে, তাদের অনেক সময় বিটিএল করা লাগে, অনেক এক্সপেন্সিভ হয়ে যায়। তো এই ক্ষেত্রে তাদের নিজেদের আসলে একটা ইন-হাউস টিম করে ফেলা উচিত। বেটার তাদের জন্য। বিকজ তারা হয় কি? তাদের অনেক ব্র্যান্ড থাকে, অনেক প্রোডাক্ট থাকে, অনেক প্রমোশনাল যেমন আমরা ক্যাম্পেইন হয়। দারাজের কথা একটু আগে হ্যাঁ, বলছিলাম। হ্যাঁ, হ্যাঁ, দারাজের মতো হ্যাঁ। কোম্পানির নিজস্ব টিম দিয়ে তারা কাজ করে। কারণ দারাজের মতো কোম্পানিকে ম্যানেজ করতে গেলে যেরকম এজেন্সি দরকার, আবার এইরকম এজেন্সি সেটআপ নিয়ে যদি কেউ বসে, সে যে টাকা চার্জ করবে, ও দিয়ে টিমে ম্যানেজ করা যাবে। তার চেয়ে কম টাকায় কম সে টাকায় ম্যানেজ টিম করতে ম্যানেজ পারবে। করতে পারবে সে। পারবে।
হ্যাঁ, সুতরাং কস্ট এফেক্টিভনেস এর কথা বললে তাহলে আপনি যেটা বলছেন একটা মার্ক আমরা দেব। যদি ৳১,০০,০০,০০০ রেভিনিউ এর নিচে হয়, বেটার থার্ড পার্টি আমরা থেকে আরেকটু সার্ভিস নেয়া। সিম্পল করে ফেলি হুম, জিনিসটাকে। হুম। সাধারণত একটা ব্র্যান্ডের মার্কেটিং বাজেট থেকে 10%, সাধারণত। এখন আপনার রেভিনিউ ৳১,০০,০০০, 10% মানে ৳১০,০০০। রাইট। এ দিয়ে তো আপনি টিম পালা তো সম্ভব না। আপনি এজেন্সি হায়ার করেন এবং হয়তো খুব ভালো এজেন্সি পাবেন না, ছোটখাটো একটা এজেন্সি পাবেন। আর যার মান্থলি রেভিনিউ আছে ৳১,০০,০০,০০০, ৳১০,০০,০০,০০০, তো সে মিনিমাম ৳১,০০,০০০ মার্কেটিং এর বাজেট রাখছে। সে চাইলে ৳১০,০০,০০০ দিয়ে সে সে চাইলে একটা টিম হায়ার করতে একটা টিম হায়ার পারতেছে। করতে হ্যাঁ, পারে। এটা ডিপেন্ড করতেছে 10% ইকুয়াল টু কত? রাইট, রাইট, রাইট। সো আমার মনে হয় যে আজকে আমাদের অনেকগুলো ভালো লার্নিং হলো যে আমরা ডিজিটাল মার্কেটিং করতে গেলে কোন জায়গাগুলোতে করব, ডিজিটাল মার্কেটের কম্পোনেন্ট গুলো কি, রাইট। ডিজিটাল মার্কেটিং কে যেটা আমরা নরমালি বুঝতাম যে ফেসবুকে একটা পোস্ট দিলাম, তারপর একটা বুস্টিং করলাম $10 লিখে দিলাম ঢাকা শহরের মধ্যে এবং বয়স হবে বা 18 থেকে 25, 25 এটা দিয়ে দিতাম, এটাই তো হয়ে একটা যেত। হয়ে গেল। রাইট। কিন্তু ব্যাপারটা আসলে এত সহজ এত না। সহজ না। আমরা তো খুব সহজ মনে করতাম এবং আমরা আরেকটা যেটা ভাবতাম যে ডিজিটাল মার্কেটিং আছে ক্যানভা থেকে বা একটু ফটোশপ শিখে বা একটু ভিডিও এডিটিং শিখে আমি ফাইবারে বা ডান্সারে যে কোনটাতে আমি গেলে পরে কোটি টাকা বা হাজার ডলার আয় করতে পারবো। এটাও আসলে খুব টাফ। একটু সুতরাং শিখতে মিসকনসেপশন, হলে রাইট। আমার অথেন্টিক কোনো সোর্স থেকে শিখতে হবে, সেখানে মেন্টরশিপ করা বা সেখানে ইন্টার্নশিপ করে যদি শিখতে পারি রাইট। সেটা আমাদের জন্য অনেক বেশি বেটার। ইফেক্টিভ। এবং ডিজিটাল মার্কেটিং এর অনেকগুলো পার্ট আপনি বললেন অনেকগুলো যেগুলো যেমন পার্ট করা, টুলস গুলো ইউজ করা, এসইও করা, যতগুলো বিষয় বললেন সেগুলোতে নজর দেয়া এবং তার মধ্যে নিশ মার্কেটটা নিয়ে বেশি খুঁজে কাজ বের করা, করা। রাইট। খুঁজে বের করা যে কোনটাতে কম্পিটিশন কম সেটা খুঁজে রাইট। বের করা। এবং আরেকটা আমরা যেটা এলাম যে একটা তো হচ্ছে যে আমি নিজে সার্ভিস দিব কাউকে। রাইট। আরেকটা হচ্ছে আমি কোনো প্রতিষ্ঠানেও আমি ডিজিটাল আ আ আ আমি মার্কেটিং এর জব জব করতে করতে পারি। পারি, সেখানে রাইট। স্ট্র্যাটেজি করতে পারি। রাইট। সেখানে চাইলে আমরা ওখানকার ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ করতে পারি যে রাইট। এজেন্সির সাথে ডিল করবে, রাইট। যে এজেন্সির রাইট। ভাষাটা বুঝবে। সুতরাং সেটাও একটা পজিশন আছে যেটার জন্য এখন সবচাইতে বেশি জব অফার প্রবাবলি হচ্ছে। এটাতে হয়। রাইট। সুতরাং আমি যদি ডিজিটাল মার্কেটিং ভালো করে শিখি, সুতরাং কোনো একটা প্রতিষ্ঠানে আমি ডিজিটাল মার্কেটিং জব অফিসার করতে হিসাবে পারতেছি। রাইট। 40-50,000 বেতনে কাজ করতে পারবো। আর আরেকটা যেটা ইভেন আপনি যদি একটু এক্সপেরিয়েন্স হয়ে যান, হুম, আপনি যেকোনো কোম্পানিকে কনসালটেন্সিও দিতে পারবেন। রাইট। কারণ বাংলাদেশে এখনো ডিজিটাল মার্কেটিং নিয়ে অনেক আমরা দেখি যে অনেক কোম্পানিতে দেখি মার্কেটিং ডিপার্টমেন্টের হেড, মার্কেটিং ডিপার্টমেন্টের এই সেই, বাট ডিজিটাল মার্কেটিংটা না এখনো এত বড় মানুষ এখনো বের হয়ে আসে নাই। রাইট, অনেক কোম্পানি কনসালটেন্সি চায়। এক্সাক্টলি। ডিজিটাল মার্কেটিং এর যে ইনডেপথ জানার দরকার নাই। রাইট। রাইট। কিন্তু আন্ডারস্ট্যান্ডিং টা দরকার। ল্যাঙ্গুয়েজটা জানা দরকার। কোনটা দিয়ে কি হয়? সুতরাং যাতে এজেন্সি থেকে উল্টাপাল্টা বুঝাইতে না পারে। রাইট। এই আন্ডারস্ট্যান্ডিং টা থাকলে পরে তার জন্য সুবিধা হবে। সুতরাং এখন বাংলাদেশের যত প্রতিষ্ঠান আছে তাদের যত ব্র্যান্ড ম্যানেজার, মার্কেটিং ম্যানেজার, মার্কেটিং হেড, ব্র্যান্ড অফিসার যারা আছেন তাদের সবার জন্য আমার মনে হয় যে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং এবং এটা উইল বি এ বিগ হেল্প। কেন ইম্পর্টেন্ট আমি আরেকটা ছোট এক্সাম্পলের মাধ্যমে বলি। আমি একটা শহরে গেছিলাম বাংলাদেশের, নামটা বলব না। অনেকে মাইন্ড করতে পারে। আমি একটা শহরে গেছিলাম। আ ওই শহরে আম আ লঞ্চে করে যাওয়া লাগে। হুম, হুম, লঞ্চ থেকে নামছি। লঞ্চ থেকে নামার পর আমি রিক্সা ঠিক করছি যে অমুক হোটেলে যাবো। হুম, হুম, তো রিক্সা আমাকে বলল ৳১৫০। হুম, হুম, তো আমি চিন্তা করলাম ওকে ফাইন, লঞ্চ থেকে যেহেতু নামছি একটু দাম বেশি পড়বে স্বাভাবিক। আমি বললাম ৳১০০ চলেন। উনি বলল না ৳১২০ হলে যাবো, এর কমে যাবো না। তো একটু ভোরবেলা ছিল। আমি আর দেখলাম কোনো রিক্সা নাই। বললাম ঠিক আছে চলেন। উনি আমাদেরকে মোটামুটি ১০-১৫ মিনিট বেশ আ সময় লাগলো যাইতে আমাদের। ১৫-১৬ মিনিট পর আমরা গিয়ে ওই হোটেলের সামনে নামলাম। হোটেলে গেলাম, উঠলাম, রেস্ট নিলাম। দুপুরে লাঞ্চ করতে বের হবো। তো হোটেলে জিজ্ঞাসা করলাম যে, "লাঞ্চ করব, কোথায় করব? ভালো কোথায় হবে?" বলে, "এই যে ঘাট সামনে, ঘাট থেকে করতে পারেন।" আমি বললাম, "আচ্ছা ঠিক আছে। ঘাটটা কোন দিকে?" বলে, "এইদিকে।" তো আমার মাথায় কাজ করলো আমার তো আবার রিক্সা নিতে হবে। যেহেতু ওই ঘাট থেকে আসতে ১৬ মিনিট লাগছে রিক্সায়। তো নামার পর আমরা এমনিতেই হাঁটতেছি। এমনিই দেখি শহরটা কেমন। ২ মিনিট হাঁটার পর দেখলাম না ঘাট। মানে ওই ঘাটটাই যেখান থেকে আমাকে রিক্সা ১৬ মিনিট ঘুরে ঘুরায় নিয়ে আনছে। আসছে। তখন আমি আন্ডারস্ট্যান্ড করলাম, তার মানে সে ২ মিনিটের রাস্তা রিক্সা করে আসলে ৩০ সেকেন্ড লাগতো। তার ভাড়া আসতো হয়তো ৳১৫, ৳২০। সে আমাকে অনেক দিকে ঘুরাইলো এবং ১৬ মিনিট ঘুরে ফাইনালি
2 মিনিটের রাস্তা 16 মিনিটে কভার করে 120 টাকা সে হচ্ছে হজম করলো, মানে আদায় করতে, মানে এটার দাবি থাকলো না আর কি, 16 মিনিট তো ঘুরেছে, 16 মিনিট ইকুয়াল 120 টাকা হয়। তো এটাই, আপনি যদি একজন এন্টারপ্রেনার, একজন ম্যানেজমেন্টের লোক, ম্যানেজমেন্ট, সিইও, এমডি, হোয়াট এভার আপনি হন না কেন, যদি আপনি নিজে ডিজিটাল মার্কেটিং না বোঝেন, তাইলে আপনার ডিজিটাল মার্কেটিং টিম, আপনার এজেন্সি ওই 2 মিনিটের রাস্তা আপনাকে 16 মিনিট ঘুরাই আনবে। সেটা আপনার বোঝা উচিত। এবং শুধু গোল খাওয়ার জন্য না, যে মানে আমি এই ব্যবসাটাতে অনেক ভালো করে, আমি যত ভালো করে মার্কেটিং টুলগুলো বুঝবো, আমার ব্যবসাটাকে আমি তত বেটার ভাবে রান করতে ডিসিশন নিতে পারবো, ডিসিশনটা আমার প্রপার হবে। রাইট। সুতরাং এই ধরনের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা গুলো করা, সিও থেকে শুরু করে সিএমও থেকে শুরু করে প্রত্যেকের এটা জানা দরকার যে হাউ ডাজ ইট ওয়ার্ক। রাইট, তাদের জন্য এটা খুব ভালো কাজ হবে। রাসেল, থ্যাংক ইউ সো মাচ আজকে আমাদেরকে টাইম দেওয়ার জন্য। এবং আমার নিজেরই আইডিয়া ছিল না যে ডিজিটাল মার্কেটিং এত ভাস্ট, এত বিশাল বড় একটা সাবজেক্ট। আচ্ছা, লাস্ট কোয়েশ্চেন যেটা আমি বলতে চাই, যে আমাদের অনেকেই আছে যে আর্টসের ব্যাকগ্রাউন্ড, কমার্সের ব্যাকগ্রাউন্ড, এখন তো ডিজিটাল মার্কেটিং শিখতে হলে আমি তো কম্পিউটার ইঞ্জিনিয়ার বা না, বা আমি তো সিইসি শিখি নাই, কম্পিউটার সায়েন্স পড়ি নাই, এখন তাহলে তো কি আমি কি ডিজিটাল মার্কেটিং শিখতে পারবো? এটা একটা চমৎকার এক্সাম্পল আছে আমার কাছে। একটু অহংকার করা হয়ে যাবে, তবে আমি বলতেছি, বাংলাদেশের যে কোনো ডিজিটাল মার্কেটিং এসব ফেসবুক গ্রুপে যদি কেউ পোস্ট করে যে বাংলাদেশের একটু ভালো ভালো কয়েকজন ডিজিটাল মার্কেটারকে মেনশন দেন, আমি ফলো করবো, সামহাও না আমার নামটা চলে আসে, সামহাও ওরকম একটা রেপুটেশন হয়তো তৈরি হয়েছে। তো মজার কথা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু আর্টস। আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু আর্টস। আচ্ছা, আমি তো ভাবছিলাম আপনি যেভাবে বলতেছেন যে আমার কম্পিউটার সায়েন্সে পড়ে আসছেন। এমবিএটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি থেকে, বাট আমার ব্যাকগ্রাউন্ড আর্টস। বাহ। আমি হচ্ছে ইসলামের ইতিহাস এন্ড সংস্কৃতি। মাই গড, সিরিয়াসলি? ওখান থেকে আমি ডিজিটাল মার্কেটার হইতে পারলে ওয়াই নট। থ্যাংক ইউ সো মাচ রাসেল টাইম দেওয়ার জন্য। এবং আমি রিকোয়েস্ট করবো আপনাকে, ভবিষ্যতে যদি একাডেমি অফ বিজনেস প্রফেশনালস যদি পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং যদি চালু করে, সেক্ষেত্রে সিরিয়াসলি আমরা চাইবো যে আপনি সেটা লিড করেন, তাতে আমাদের ছেলে মেয়েরা অনেক বেশি উপকৃত হবে। এবং আরেকটা আমাদের যেটা মানে স্ট্র্যাটেজি অন ব্র্যান্ড মার্কেটিং একটা আমাদের কোর্স চালু করতে যাচ্ছে, সেখানেও আপনি ক্লাস নেবেন, এবং সেখানেও ডিজিটাল মার্কেটিং এর উপর ক্লাস নেবেন। আমি শিওর যে এটা একটা খুবই ইন্টারেস্টিং সেশন হবে, আমি নিজের সেশনে থাকতে চাই। ধন্যবাদ আপনাকে। আপনাদেরকে বলতে চাই যে আপনারা যারা আজকে পডকাস্টটা দেখলেন, তারা কয়েকটা জিনিস তো জানলেন যে ডিজিটাল মার্কেটিংটা অনেক বড়, এটা কাজ করার শাখাটাও অনেকগুলো জায়গায় আছে, এবং সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট ব্যাপার যে ইট ডাজন্ট ম্যাটার আপনি কোন সাবজেক্টে পড়ছেন। রাসেল নিজে ইসলামের ইতিহাসে পড়তেন, সেখান থেকে আজকে উনি দেশ সেরা ডিজিটাল মার্কেটিয়ারদের মধ্যে একজন। তো রাসেল যদি ইসলামের ইতিহাস পড়ে যদি এই জায়গায় আসতে পারে, আপনি কেন পারবেন না? এবং স্পেশালি বিভিন্ন কর্পোরেটে যারা মার্কেটিং নিয়ে কাজ করছেন, সেলস নিয়ে কাজ করছেন, মার্কেটিং সেলসে যারাই আছেন, সেটা একেবারে চিফ মার্কেটিং অফিসার, চিফ সেলস অফিসার থেকে শুরু করে সেলস অফিসার, যে পদেই থাকুন না কেন, আসলে দ্য টাইম হ্যাজ কাম যে আমাদের সবাইকে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানতে হবে, বুঝতে হবে। কারণ অলরেডি আমরা জানি যে এখনকার সমস্ত সেলস যারা নিয়ন্ত্রণ করে, সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। সো আপনারা যদি ভবিষ্যৎ সিকিউর করতে চান সেলস এন্ড মার্কেটিং এ, ইউ মাস্ট লার্ন অর গেট টু নো অ্যাবাউট ডিজিটাল মার্কেটিং। তো দেখা হবে আপনাদের সাথে আমাদের আগামী পডকাস্টে, সেখানে হয়তো আমরা আরো অনেক বিষয় নিয়ে আলাপ করব। আর যারা স্ট্র্যাটেজি নিয়ে পড়াশোনা করতে চান ব্র্যান্ডিং অ্যান্ড মার্কেটিং এ, আমাদের যেটা আপকামিং কোর্স, সেখানে তো আমরা কাউসারকে পাবো, এবং আশা করি ভবিষ্যতে কাউসার আমাদের জন্য ডিজিটাল মার্কেটিং এর উপর একটা পুরোপুরি ফুল ফ্লেজেড পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কোর্স নিয়ে আসবে। ফর শিওর, ফর শিওর। থ্যাংক ইউ রাসেল। থ্যাংক ইউ স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য এন্ড এটা পার্ট করার জন্য এবিপির। থ্যাংক ইউ। নিশ্চয়ই, ইউ আর, এটা আমাদের জন্য অনেক অনেক আনন্দের ব্যাপার আপনাকে পাওয়া। তো দেখা হবে আমাদের আগামী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। খুদা হাফেজ। ABP, Making Professionals.